Good morning, guys. Welcome my YouTube channel. Guys, today I'm going to discuss very interesting topic tenses. ভিডিওটি আমরা তৈরি করেছি একদম যারা একদম ছোট মানে টেন্স বুঝতে পারে না। আচ্ছা, একটা কথা বলুন তো, টেন্স যে বিষয়টি, এই টেন্সের বিষয়টিকে বোঝার জন্য আমাদের যে ধারণা থাকা উচিত, একটা ছোট শিশুর কি সেই ধারণা থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। কিছু কিছু শিশু আছে যারা ধরে ফেলতে পারে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা বা অনেকে যারা অনেকদিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছে, তারা টেন্সটা শিখতে চায়, টেন্স শিখে কিছু সঠিকভাবে বলতে চায়, তো তাদের জন্য ঠিক আছে। আমরা টেন্সের বিষয়টিকে বোঝার আগে এর একটা সাধারণ গল্প আমি আপনাদেরকে শোনাতে চাই। আর জানবেন, আজকের টেন্সের ক্লাসটি শোনার পর এরপরে আমি আশা করব অনেক ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি বলছি না কি সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হতে পারে, নাও হতে পারে, কারণ এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা সাবজেক্ট। আমরা আমাদের নিজের ভাষাতে এতটা সচেষ্ট নই, তাহলে এই 30 মিনিট কিংবা 1 ঘন্টার একটা ক্লাস দেখে কি আমরা সম্পূর্ণ জ্ঞান নিয়ে নিতে পারি? মনে হবে যেন বুঝে গেছি, কিন্তু যখন আমরা বলতে যাব কিংবা রাইট করতে যাব, বুঝতে আমাদের প্রবলেম হয়। ওকে, বিষয়টিকে খুব ভালো করে বোঝার চেষ্টা করতে থাকো। ইংলিশ সেন্টেন্স দেখে কিন্তু আমরা বলতে পারি, কারণ আমরা গ্রামারের কোর্স করে নিয়েছি। এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা সিম্পল পাস্ট, এটা ফিউচার, এটা কন্টিনিউয়াস, ইটিসি। কিন্তু যখন আমরা বাংলা ভাষায় কথা বলি, তখন আমরা মাঝে মধ্যে কনফিউশন হয়ে পড়ি, এটাকে কন্টিনিউয়াস করব কি প্রেজেন্ট পারফেক্ট করব, না সিম্পল পাস্ট করব, কিংবা আর কিছু। এটা একটা বিশাল বড় প্রবলেমের ব্যাপার। আমাদের ধারণা টেন্সের উপরে কেন থাকতে হবে না, টেন্স মানে কি, কোত্থেকে শব্দ এসেছে, কি হয়েছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এত কিছু জানার প্রয়োজন নেই। আমরা বর্তমানকালে কথা বলি, যেটা অতীতে ঘটে গেছে সেটাকে অতীতকাল বলি, কিংবা ভবিষ্যতে যা করবো আমরা ভবিষ্যৎ বলি। যারা স্কুলে কোনোদিনও যায়নি তারাও বিষয়টি জানে, এটা আমরা ভালো করে সবাই জানি। কিন্তু এগুলো গ্রামারের ভেতরে কীরকম ইউজেস হয়েছে সেটা আমরা বুঝতে পারি। আর যারা স্বাভাবিকভাবে কোনোদিন এই বিষয়গুলো পড়েনি, তারা বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল এই বিষয়টিকে কিন্তু তারা সহজে বোঝে। কিন্তু তাদেরকে সেন্টেন্স বলে দিলে ইংলিশ গ্রামারের, তারা কিন্তু বলতে পারবে না। কিন্তু স্টুডেন্ট যারা যারা পড়াশোনা করছে তাদের বুঝে নেওয়া উচিত। কিন্তু সব থেকে একটা বড় বিষয় যে দাঁড়াচ্ছে, স্টুডেন্ট হোক আর যে স্টুডেন্ট নয়, যে কেউ, আমাদেরকে বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল এই 3টে জিনিসকে কিন্তু আগে জানতে হবে। পরে বর্তমানের কতগুলো ভাগ, পাস্টের কতগুলো, ফিউচারের কতগুলো আছে, সেগুলো আমরা পরে বুঝবো। আগে 3টে জিনিস তো বুঝে নিই যে 3টে জিনিস কি। একটা জিনিস বলে দিই গাইজ কিংবা স্টুডেন্ট, যে 3টে জিনিস কিংবা এই টেন্সেস, এগুলো জানলে কি হবে, এই কালের উপর নির্ভর করে, কিন্তু 3টে কালের উপর নির্ভর করে সমস্ত কিন্তু কথাবার্তা আমরা আমাদের জীবনে করে থাকি। আমি আপনাদের সামনে এখন কথা বলছি, তো এটা আমার জন্য বর্তমান কাল। এই কথা বলার কাজটা এখন আবার চলছে, প্রেজেন্ট সিচুয়েশান। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কী হবে না হবে পরে ছেড়ে দেবে, কিন্তু এটুকু তো বুঝে নিন কি এটা প্রেজেন্ট টেন্স, মানে বর্তমান কাল। এ তো নয় এটাকে বলবে কি অতীতকাল, হতে পারে না। বর্তমানে যে কাজ হচ্ছে এটা বর্তমান কাল। কিন্তু এই কাজটা, এই কথা বলাটা কেউ 10 দিন পর যদি বলে যে 10 দিন পেছনে কথা বলেছিল, তখন ওটা ওই মুহূর্তের জন্য বর্তমান নেই, ওটা পাস্ট হয়ে গেছে, অতীতকাল। কিংবা আমি আজকের আপনাদেরকে বলছি, আমি 10 দিন পরে আবার একটা ক্লাস দেবো ইউটিউব চ্যানেলে, এখনো তো দিইনি, তো ভবিষ্যৎকাল। এই 3টে বিষয়কে কিন্তু আগে আমাদেরকে ধারণাতে নিতে হবে। তারপরে কোনটাকে পারফেক্ট করা যায়, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ওগুলো কিন্তু খুব সহজে বোঝা যায়। ওকে গাইস, কিছু কিছু কথা আছে এরকমটা, যা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে যাচ্ছি কিন্তু হচ্ছে ফিউচারের সেন্স দিচ্ছে। এইরকম অনেক কিছু ডিসকাস আজকের এই ক্লাসটিতে আছে, খুব ভালো করে ক্লাসটি দেখতে থাকুন। এবং আমি সব থেকে প্রথম আমার ধারণার কথা একটা বলে দিই,
যারা বাড়িতে গার্ডিয়ানস কিংবা বড়রা, আপনারা ছেলে মেয়েদেরকে বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকালের কথা কিন্তু একটু বলবেন। এ নয় কি মামা বাড়ি যাব সামনের রবিবার, বলে দিন এটা ভবিষ্যৎকাল। কিন্তু ওই শিশুটি জানে এখনো যাওয়ার সময় আছে, প্রতিদিন বলছে রবিবার মামা বাড়ি যাবো, কিন্তু ও জানে না ভবিষ্যৎকাল বলে কথাটা জানে না। তাকে শুনিয়ে রাখুন, এটা এমনিতে শুনিয়ে রাখুন, বাংলাতে শুনিয়ে রাখুন। আর একটা ইম্পর্টেন্ট কথা কি, আমরা ইংলিশ পড়ছি, আমাদের ভাষা বাংলা, কেউ হিন্দি, কেউ ইটিসি। আচ্ছা বলুন তো, যারা ইংরেজ তারা কি এইরকম বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করে, না হিন্দি থেকে ইংলিশ করে, না উর্দু থেকে করে? তারা কিন্তু তাদের ভাষাতে তারা ভাবে ইংলিশে, করে ইংলিশে। আমি পড়িতেছি, আই এম রিডিং, আমরা করি কিন্তু এইরকম, পড়িতেছি, পড়িতেছিলাম, আমার আছে এ, খাইতে থাকবে এ, সে পড়িতেছে এ, সে পড়িতেছিল ও, এইরকম করে কিন্তু আমরা করি, কিন্তু ওরা করে না। এই ছিল, ছে, তেছিল, তেছে, করিতেছে, খাইতেছে, খাইতেছ, এগুলো ভুলে যাওয়া আজকের ক্লাসে। আপনি একজন স্বাভাবিকভাবে বোঝার একটা আপনার ধারণা এসেছে। আপনি মনে করুন যে আমি এখন কথা বলছি, আপনার ভাষাতে আপনি যেমনভাবে বোঝার বুঝে নিন। ভাষার অনেক রকম বিকৃতি হতে পারে, কেউ বাংলা ভাষায় কেউ অনেক বেশি সচেষ্ট কথা বলে, একদম বাংলা টু বাংলা, আবার কেউ একটু ভাষার বিকৃতি থাকার ফলে বিভিন্ন জায়গা থাকে, কেউ শহরে, কেউ গ্রামে, আর কিছু পিছিয়ে থাকে, তাদের ভাষা তাদের মতন করে, ঠিক আছে? তো প্রত্যেকের জন্য আমি বলছি, আপনি আপনার ভাষাতে যেমন বোঝা বুঝে নিন, ঠিক আছে? ডাজেন্ট ম্যাটার, বাট আপনি এই জিনিসটাকে বুঝে নিন আপনার মতন করে, যে আপনি যদি প্রেজেন্টে কিছু করছেন, করিতেছেন, করিতেছিল, ছেড়ে দিন। আপনি মনে করুন আপনার একটা প্রেজেন্টে অ্যাকশন, কোনো কাজ চলছে, তো ওটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করুন, ও আমি ফর্মুলার সাহায্যে দেখাবো। কিছু তথ্য আছে, এগুলোকে আমাদের জানতে হয় আর জানার চেষ্টা করতে হয়। ওকে, এগুলো না জেনে কিন্তু আমরা এই টার্মগুলোকে বানাতে পারবো না। কারণ বাংলাতে অনেক রকম কথা আমরা বলি, এরকম হাজার প্যাটার্নের, কিন্তু ইংলিশে বেশ কয়েকটা ছোট্ট করে একটা একটা টার্ম আছে, ভার্বস, সেগুলোকে কিন্তু কাল অনুযায়ী কিন্তু আমাদেরকে পুট করতে হবে। ব্যাস, এ নয় কি 50 বার ধরে খাইতেছিলাম, খেতেছিলাম, খেতে থাকবো, খেতে থাকবেন, খেতে থাকছিল, থাকছিল, থাকছেন, থাকবেন, ইটিসি, এরকম করে কিন্তু প্রত্যেকটা কিন্তু ইংলিশ এরকম হয় না, ঠিক আছে? কয়েকটা ভার্বস আছে, কয়েকটা হেল্পিং ভার্বস আছে, সেগুলো দিয়ে আমাদেরকে ওই কালগুলোকে দেখাতে হয়, ব্যাস। কিন্তু তার আগে আমরা কালগুলো তো বুঝে নিই কোনটা কি। আমি কিন্তু প্রত্যেকটা কালকে কিন্তু আমি ছবি এঁকে দেখাবো প্রেজেন্টে। এখানে তো বোর্ড আছে, বোর্ডেই আমি দেখাচ্ছি যে কেন এটাকে বর্তমান কাল বলবো, আর বর্তমান কালের জন্য কোন কোন ভাবগুলোকে আমাদের লাগাতে হয়। প্রত্যেকটা টেন্সের জন্য আমি আবার বলে দিই, কোনো রকম আপনারা এত ঘাবড়ে যাবেন না। ছোটদেরকেও বলছি, বড়দেরকেও বলছি। আমি ক্লাসটি শুরু করার আগে কেন এতগুলো কথা বললাম, ফর্মুলা তো লিখে ফেললেই তো বইতেও লেখা আছে, আপনারা পেয়ে যাবেন। তাহলে আমি কী বলতে চাই, যে ক্লাসটি দেখলে পুরো ক্লাসটা আপনার একটা প্র্যাকটিক্যাল, একটা লজিক তৈরি হয়ে যাবে, প্র্যাকটিক্যাল লজিক্যাল একটা থিওরি আপনার মধ্যে তৈরি হবে। নিজের থেকে নিজে আপনি বুঝে বলতে পারবেন যে এটাকে আমাকে প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অতীত থেকে শুরু হয়ে বর্তমানে শেষ, তার প্রভাব এখনও চলছে, কিসের প্রভাব, কেমন প্রভাব, বোঝা যায় না, ঠিক আছে? বইতে লেখা থাকে অনেক রকম করে, এখনও প্রভাব চলিতে আছে, এ আছে, ও আছে, কিচ্ছু বুঝতে পারে না স্টুডেন্টরা, বেশিরভাগ স্টুডেন্টরা। তারা তখন পাস্ট টেন্সকে করে দেয় প্রেজেন্ট পারফেক্ট, বলে এখনও তো প্রভাব চলছে, কোথায় চলছে, কী চলছে, কিছুই বোঝা যায় না। প্রত্যেকটা সেন্টেন্সকে আমি আপনাদেরকে উদাহরণের সাহায্যে দেখাবো, আর আপনারা দেখতে থাকবেন খুব সহজে। প্রতিটা টেন্সের একটা স্টেট অফ বিং আছে, একটা পজিশন আছে, আর একটা কী আছে, অ্যাকশন আছে। প্রত্যেকটা টেন্সে দেখবেন হয় তার অধিকারে ওই কালে কিছু আছে,
যেমন আমার কাছে একটা মার্কার আছে, কিন্তু প্রেজেন্ট টেন্স, আমি কোনো কাজ করছি না, আমার কাছে একটা মার্কার আছে। আমি এখন কথা বলছি, এটা কি আমার একটা অ্যাকশন, ঠিক আছে। আমি হই একজন স্টুডেন্ট, তো কী হলো আমার অবস্থা কি, আমি একজন স্টুডেন্ট, আমি হই একজন স্টুডেন্ট। একটা জিনিস জানবেন, ভাব শুধু কেবলমাত্র যে অ্যাকশন দেখায় তা নয়, কিন্তু সে কোনো স্টেট অফ বিইংও দেখাতে পারে, সে কোনো পজিশনও দেখাতে পারে, সে কোনো অ্যাকশনও দেখাতে পারে। এই তিনটে জিনিসকে খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। ভাব মানে ক্রিয়া, হ্যাঁ ক্রিয়া, সবাই জানে ক্রিয়ার সাথে সাথে কিছু হওয়া থাকা, কেউ ভাবস। প্রেজেন্ট টেন্স স্বাভাবিকভাবে আমরা বুঝবো কী করে যে বর্তমানকাল। প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছোটদেরকে আমি বলছি, প্রত্যেক জনদের বলছি আমি, বর্তমানকাল আমরা আজকে শুরু করছি প্রেজেন্ট টেন্স দিয়ে, ঠিক আছে। টেন্স এর প্রথম শুরু আমি কিন্তু তিনটে টেন্সের প্রেজেন্ট ফার্স্ট ফিউচারকে লিখে আমি ওই জিনিসটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। মনে করো বর্তমান কাল দিয়ে শুরু করছি, ঠিক আছে। বর্তমান কাল, আচ্ছা গাইস, এই যে বর্তমান কাল কি, বর্তমান কাল কি, মানে বর্তমান কাল বলতে কি বুঝবো, কীভাবে বুঝবো বর্তমান কাল কি শুধু কেবলমাত্র এক্ষুনি এক্ষুনি, না আর কিছু। বর্তমান কাল এরকম ব্যাপারটা, তুমি বর্তমানে যা আছো, তোমার যা আছে, তুমি যা করছো, কিন্তু এটা প্রেজেন্টে হতে হবে, মানে বর্তমানে, এখন এখন। সেটা কেননা অতীতের 100 বছর ধরে চলে এসেও আজকে তুমি টিকে আছো, কেননা যেমন মনে করুন, আপনি যদি বলেন আমি আমি হই একজন ছাত্র, 10 বছর ধরেই তো পড়াশোনা করে আসছো, কিন্তু ছাত্র তো প্রেজেন্টে, তো আই অ্যাম আ স্টুডেন্ট, বা আই এম এ স্টুডেন্ট, সি ইজ এ স্টুডেন্ট, মানে বর্তমানকালে আমি কিন্তু একজন ছাত্র। খেয়াল করে দেখো, একটা ছবি এঁকে দেখাচ্ছি। এখানে মনে করো একজন বলছি আমি হই ছাত্র, খেয়াল করে দেখো বর্তমানে কি হচ্ছে, বর্তমানে মনে করো এখনই দাঁড়িয়েছে এখানে, ঠিক আছে। বলছে আমি হই একজন ছাত্র, কোনো রকম কোনো ফর্মুলাতে যাওয়ার চেষ্টা করো না, এখন শুধু ছবিটা দেখতে থাকো, ব্যাস, ঠিক আছে, কোনো ভাবনা দরকার নেই। বলছে আমি হই একজন ছাত্র, ঠিক আছে, ভালো কথা, আমি একজন ছাত্র, তো কী করবো কি, আমি একজন ছাত্র বলার পর, বা আমি হই একজন ছাত্র বলার পর, ও তো বাংলাতে বলে দিয়েছে, কিন্তু যে ইংরেজ তাকে যদি তুমি জিজ্ঞেস করো হু আর ইউ, সে কিন্তু আমি হই ছাত্র, সে হয় ছাত্র এত বোঝে না। আপনি যদি ভুলে বলে দেন ছাত্র হয়ে যে আই ওয়াজ এ স্টুডেন্ট, কিন্তু তুমি প্রেজেন্টে কিন্তু আই এম এ স্টুডেন্ট, ইংরেজ কিন্তু এইটুকু বোঝে, তুমি বললে যে আই ওয়াজ এ স্টুডেন্ট, সে তখন বলবে তো তো এখন আপনি কি, না আমি একজন স্টুডেন্ট, তো আই ওয়াজ এ স্টুডেন্ট না বলে বলতে হবে আই এম এ স্টুডেন্ট। কেন না, ওরা কিন্তু এত হই হওয়া হয় এত বোঝে না, অ্যাম বলে দিলেই কিন্তু বুঝে যাবে যে বর্তমানে তুমি একজন ছাত্র, তখন বলবে ওয়েলকাম ওয়েলকাম, ওকে সিট হেয়ার। তাহলে ব্যাপারটা একজন বিষয়কে বুঝে নেওয়ার ব্যাপার, কিন্তু পরে ফর্মুলাতে যাচ্ছি, ওয়াজ কি, ওয়ার কি, ইজ কোথায়, অ্যাম কোথায়, ওগুলো প্রত্যেকটা বইতে লেখা থাকে। তাহলে আমি একজন ছাত্র হয়ে আমি বলতে পারি না আই এম স্টুডেন্ট, আই অ্যাম লাগাতে হবে। কেন লাগাতে হবে, কারণটা কি, না অ্যাম বুঝিয়ে দেবে তোমার বর্তমান কাল, যে তুমি বর্তমানে একজন ছাত্র, কিন্তু যদি ফার্মার হয়ে তুমি বলে দাও আই এম স্টুডেন্ট কিন্তু ফার্মার, তো বুঝে নেবে কিন্তু তুমি একজন ছাত্র।
এই বিষয়গুলোকে বোঝানোর জন্য এই বর্তমানে যদি হয় তো এই এম লাগিয়ে বলবে কিন্তু আমি একজন ছাত্র। ওকে, এ তার স্টেট অফ বিং কি বলছে যে আমি বর্তমানে হই একজন ছাত্র। ওকে, ভালো কথা। এবার এই বলতে চাইছে যে আমার আছে একটি পেন। তো কীরকম বলবে কি আই এ পেন বলবে নাকি? না, একটা ভাব দিতে হবে, আই হ্যাভ এ পেন। কি বলতে হবে? আই হ্যাভ আ পেন। এই এম হ্যাভ এগুলো কি বুঝিয়ে দিচ্ছে? যে বর্তমানে এ হয় একজন ছাত্র, এর আছে একটি পেন। ওকে, কে বোঝাচ্ছে কি এগুলোর কোনো পরিবর্তন নেই, কিন্তু এগুলো এইরকমই থাকবে সব ক্ষেত্রে। আমি হই একজন ছাত্র, আমার আছে একটি পেন, হ্যাভ বুঝিয়ে দিচ্ছে। ওকে, হ্যাভ বুঝিয়ে দিচ্ছে স্টেট অফ বিং, হ্যাভ বুঝিয়ে দিচ্ছে পজেশন, যে আমার কাছে আছে পেন। আই হ্যাভ এ কার, আমার কাছে একটা গাড়ি। আই হ্যাভ এ মার্কার পেন, আমার কাছে একটা মার্কার পেন। আই হ্যাভ এ বাইক, মোটরসাইকেল। আই হ্যাভ এ বিউটিফুল হাউস। এগুলো সব কি পজেশন? কি পজেশন? বর্তমানে তোমার আছে, তার আছে, সীতার আছে, মিতার আছে, গীতার আছে। ওকে, এবার পার্সন অনুসারে কোথায় হ্যাভ আর হ্যাজ হয় এগুলো আপনারা জানেন, ঠিক আছে? ওখানে সময় নিচ্ছি। থার্ড পার্সন সিঙ্গুলার বলে হ্যাজ প্রেজেন্টের ক্ষেত্রে, যেমন আই হ্যাভ এ পেন, উই হ্যাভ এ পেন, হি হ্যাজ আ পেন, সি হ্যাজ আ পেন, মিতা হ্যাজ আ পেন, রাম হ্যাজ আ পেন। ঠিক আছে? দে হ্যাভ মেনি পেন্স, কিংবা তাদের যদি একটা পেন আছে তো দে হ্যাভ আ পেন, ইউ হ্যাভ আ পেন। ঠিক আছে, এগুলো সবাই জানে। এখানে হ্যাভের আর হ্যাজের ব্যবহার তাহলে প্রেজেন্টে আমরা দেখলাম যে আছে অর্থে, কিন্তু ঠিক আছে, অন্যতে কিছু ঘাবড়ানোর দরকার নেই। প্রেজেন্টে হ্যাজ আর হ্যাভ আছে অর্থে ব্যবহার করেছি। ওকে, এম আই এম আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস, মিতা ইজ এ স্টুডেন্ট বা মিতা ইজ এ গার্ল, রাম ইজ এ বয়। এগুলো আমরা কি করলাম? এম ইজ আর লাগিয়ে তাদের সম্বন্ধে বললাম তারা কে কি হয়। ওকে, বর্তমানে তাহলে আমরা কি করতে পারি যে হওয়া অর্থে ইজ এন্ড আর বর্তমান, কিন্তু কি বর্তমান। আর আমরা করতে পারি হ্যাজ, হ্যাভ হ্যাজ লিখলে ভালো হতো, ঠিক আছে? আছে অর্থে কি আছে, পজিশনে কিছু আছে, আমার আছে, তার আছে, মিতার আছে, সীতার আছে, ইটিসি। ঠিক শুনতে থাকুন, ধ্যান দিয়ে শুনতে থাকুন, ঠিক আছে? যখনই কোনো স্টুডেন্টকে আমরা বাড়িতে বলবো বলো তো তোমার বর্তমানে কি কি আছে, তোমার বর্তমানে কি কি আছে, এবার ওকে বর্তমানে কি কি আছে বলার পর কিন্তু খুব বলবে আমার কাছে অনেক কিছু আছে, পেন আছে, পেন্সিল আছে, ব্যাগ আছে, ঠিক আছে, গাড়ি আছে, সাইকেল আছে, ঠিক আছে, এরকম অনেক কিছু বলবে। যখন বলবে তখন কিন্তু ওকে বলে দাও তোর যা যা আছে তুই কিন্তু সব কিন্তু এইসব বলবি হ্যাঁ লাগিয়ে কথা বলবি, ঠিক আছে? হ্যাঁ লাগিয়ে কথা বলতে হবে ওকে। একটা বাচ্চা শিশু, তার কাছে পেন আছে, তাকে বলে দাও বর্তমানে তোমার যখন আছে তুমি হ্যাভ লাগিয়ে বলবে, কিন্তু ব্যাস যা যা আছে ওর কাছে সব লাগিয়ে বাড়িতে একটা টেবিলের উপর রেখে দাও সব কিছু, আর বাড়ির ভেতরে ঢোকাও, ওর কাছে জুতো আছে, ওর কাছে পেন আছে, পেন্সিল আছে, বুকস আছে, ব্যাগ আছে, সাইকেল আছে, টয় আছে, ইটিসি, ওয়াচ আছে, ঠিক আছে? ওকে বাড়িতে ঘোরাও, নিয়ে বলো যা যা আছে তোমার সবগুলো, তোমার যেগুলো তুমি বলতে থাকো, যেটা একটা আছে আর্টিকেল লাগাবে, আর যেগুলো অনেকগুলো আছে মানে লাগিয়ে দেবে, ঠিক আছে? যেমন পড়ে আছে বই, আই হ্যাভ এ বুক বা আই হ্যাভ মেনি বুকস, সি হ্যাজ এ বুক বা সি হ্যাজ মেনি বুকস। এইরকম করে প্র্যাকটিস করাও, বাড়িতে প্র্যাকটিস করাও। এবার ওকে বলো যে হ্যাভ বলছো কেন না, এটা বর্তমানে আছে জন্য, কিন্তু কেবলমাত্র যদি না থাকে তাহলে কিন্তু বলবে না, কিন্তু ও হ্যাঁ নেই তো ওখানে, না ওর চোখের সামনে ফেলিয়ে রাখো টেবিলের ওপর। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন্সিল, আই হ্যাভ এ স্কুল বুক, আই হ্যাভ এ স্কুল ব্যাগ, আই হ্যাভ এ সাইকেল, আই হ্যাভ এ টয়। এবার অনেকগুলো থাকবে সেগুলো টয়স করে দাও, বুকস করে দাও, পেন্স করে দাও, পেন্সিলস করে দাও, কিন্তু হ্যাভ লাগিয়ে শেখাবে। ওকে, তাহলে আমরা হ্যাজ আর হ্যাভের ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি বর্তমান কালে। ওকে, শুনতে থাকুন, কিন্তু ক্লাসটা কিন্তু অনেক লং। এবার এমই চার লাগিয়ে আমরা কি দেখাবো? আমি হই, তুমি হও, সে হয়, মিতা হয়, রাম হয়, ইটিসি।
ওকে, আমি বলতে পারি আচ্ছা এখানে প্রেজেন্ট টেন্সের একটা ব্যাপার আছে যে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, দৈনন্দিন সত্য, রুটিন এ ও সব ঠিক আছে। একটা জিনিস জেনে নেবেন, প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স কেবলমাত্র কোনো জিনিসের শুধুমাত্র তথ্য দেয়, ওখানে কোনো কাজের অ্যাকশন থাকে না, কেবল বলা হয় এ খেলে সে খেলে, মিতা স্কুলে যায়, আমি স্কুলে যাই, আমার বাবা প্রতিদিন অফিসে যায়, ট্রেন প্রতিদিন এখান থেকে 6:10 সকালে ছেড়ে যায়, ঠিক আছে, সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে, আচ্ছা পুকুরে মাছ থাকে, আকাশে পাখি থাকে, এগুলো কি কোনো অ্যাকশন নয়, আমরা শুধু খালি ডিসক্রাইব করছি এটা হয় ওটা হয়, সেটা যে কোনো পার্সনের ক্ষেত্রে। ওকে, ওগুলো আমরা দেখছি, আগে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে শুধু প্রেজেন্ট টেন্সে কিন্তু কেবলমাত্র বর্ণনা হবে, সাধারণ বর্ণনা দিতে থাকবো, এই রোড ভালো মন্দ, এটা খায় ওটা খায় এটা খায় না, পজিটিভ নেগেটিভ সব ঠিক আছে। রাম স্কুলে যায়, রাম স্কুলে কোনোদিন যায় না, মিতা খুব ভালো নাচতে পারে, সীতা নাচতে একদম পারে না, মিতা খুব মিষ্টি খেতে ভালোবাসে, সীতা একটু মিষ্টি খেতে ভালোবাসে, সব বর্ণনা করা হচ্ছে, খালি বলা হচ্ছে, ঠিক আছে। কোনো কাজের অ্যাকশন থাকবে না কিন্তু এখানে, শুধু কেবলমাত্র ডেসক্রাইব করবো প্রেজেন্ট টেন্সে, সে যা বলতে চাও বলতে থাকবো, ঠিক আছে। সাবজেক্ট, ভার্ব, ভার্বের প্রথম ফর্ম, ব্যাস। অবজেক্ট মানে অবজেক্ট বলতে পারি কিংবা কমপ্লিমেন্ট বলতে পারি, আমি এত বেশি জটিল করবো না, আমরা খালি বোঝার জন্য ক্লাসটা করছি, বুঝবো কী করে কোনটা কি টেন্স। আচ্ছা এখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে তাহলে আমরা কী ব্যাপারটা বুঝলাম যে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে কি থাকবে, কেবলমাত্র ভার্বের 1 নম্বর ফর্ম V1 যা বোঝো, ব্যাস ফর্ম বলো যা বলো, ভার্বের প্রথম রূপ, যেমন ইট, এট, ইটেন, ইটিং, ইটস। এবার ইটস কি থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমরা এস লাগাই, ঠিক আছে, ওটা বই থেকে সবাই পড়েছে এবং সবাই জানে, আমি ওতে বেশি সময় নিচ্ছি না। তাহলে আমরা কী বুঝলাম, তাহলে আমরা বলতে পারি আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল রেগুলারলি, সে স্কুলে যায়, সি গোজ টু স্কুল, সি গোজ টু স্কুল রেগুলারলি, এভরিডে, ইটিসি। আমরা কিন্তু একটা অ্যাডভার্ব লাগিয়ে যদি সেন্টেন্সগুলো বলি তো শুনতে খুব ভালো লাগে, সি গোজ টু স্কুল না বলে সি গোজ টু স্কুল ডেইলি, বা সি ডাজন্ট গো টু স্কুল কি, সি ডাজন্ট গো টু স্কুল। যখন আমরা ডাজ দিয়ে মানে নেগেটিভ করবো তখন কিন্তু ভার্বের প্রথম ফর্ম হয়ে যাবে, যেমন আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, আই ডোন্ট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না। এই ডোন্ট কেন এসে গেল, নেগেটিভ করার জন্য। আবার বলতে পারি ডু আই প্লে ক্রিকেট, ডাজ সি প্লে ক্রিকেট। যখন ডু, ডাজ আর ডিডকে নিয়ে নিলাম এই মুহূর্তে, যখন এই তিনটে জিনিস দিয়ে আমরা প্রশ্ন করব তখন ভার্বের V1 রূপ কিন্তু আমরা ব্যবহার করব। ওকে, ধীরে ধীরে টপিকটাতে এগোচ্ছি। এখন একটা বাক্যর কথা বলি আমি, আমি এখানে লিখলাম আমি আমি ওই একজন ছাত্র, আমি ওই একজন ছাত্র। এই যে হই বর্তমান কালের জন্য ব্যবহার, ইংলিশে দেখানোর জন্য আমরা কিন্তু করবো, আমি কিন্তু করবো, বাকিগুলো জানা পড়ে। ওকে, ঠিক আমি ছিলাম, ও ছিল, এত বোঝার দরকার নেই, অতীত দেখাতে গেলে কিন্তু আমরা কি করবো, আই ওয়াজ। আচ্ছা দেখো ইংলিশের কত সুন্দর করে টার্ম দেখো, শুধু আই ওয়াজ আ স্টুডেন্ট করলে আমি বর্তমানে আর এখন ছাত্র নেই, ছিলাম, বাকি সেন্টেন্স এইরকম থাকে কিন্তু, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। দেখো আই অ্যাম, আই, দেখো খেয়াল করে দেখো, আই অ্যাম আ স্টুডেন্ট, বা দেখো অ্যাম, ওকে, বর্তমান কি বোঝাচ্ছে, বর্তমানকে বোঝাচ্ছে, বোঝাচ্ছে, ঠিক আছে, বর্তমানকে বোঝাচ্ছে। আচ্ছা আই এম স্টুডেন্ট, আর এই বাক্যটিকে যখন আমরা করবো আই ওয়াজ আ
স্টুডেন্ট, এটা কি অতীতকে বোঝাচ্ছে। দেখো ওয়াজ, বাকি কিন্তু সেন্টেন্স যা আছে তাই সেম আছে কিন্তু। আই উইল বি আ স্টুডেন্ট, আই উইল বি এ স্টুডেন্ট। দেখো আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। দেখো উইল বি এটা একটা মডালের সাথে ভার্বের প্রথম ফর্ম উইল বি, ওয়াচ, অ্যান্ড, এই তিনটে জিনিস কিন্তু পুরো সেন্টেন্সের অর্থের পরিবর্তন করে দিয়েছে, কিন্তু বাকিটা দেখে মনে হচ্ছে সব কিন্তু প্রায় যেন একই রকম। কিন্তু একটু আমরা বাংলা পড়িতে বাংলাতে এরকম বলছি, আমি হই, আমি ছিলাম, আমি হব, কিন্তু ইংরেজিটা এত হব হবে এত বোঝে না। তারা এগুলো দেখে বুঝে যায় প্রেজেন্ট, পাস্ট আর ও ফিউচার। তো সো গাইস, এই বিষয়গুলোকে আমি দেখানোর চেষ্টা করেছি। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বিষয়টি, এটা তো আমরা প্রেজেন্ট টেন্সের ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি, ঠিক আছে। এখানে আমরা এরপরে কিন্তু সেন্টেন্স আমরা বেশি রাইট করবো না, বলে লিখে সময় যাচ্ছে, নষ্ট হচ্ছে বেশি করে। আমি বলবো আর দু চারটে করে সেন্টেন্স আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে। আচ্ছা, মনে করো আমি হই একজন ছাত্র, আই এম এ স্টুডেন্টস, আর আমি এখন পড়ছি, আই এম রিডিং নাও। আই এম আ স্টুডেন্ট, আই এম রিডিং নাও। দেখো এম একবার পড়েছি মেন ভার্ব, আই এম রিডিং হেল্পিং ভার্ব মেন ভার্ব। আচ্ছা, এখানে আই এম রিডিং নাও কেন হয়ে গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি করে হয়ে গেল? না, বর্তমানে আমার পড়ার ক্রিয়াটা কি হচ্ছে, চলছে। ওকে, আমি একজন ছাত্র, আমি চুপ করে দাঁড়িয়েছি। এবার যখন আমি পড়তে শুরু করলাম বা লিখতে শুরু করলাম, তাহলে লেখার কাজটা তো প্রেজেন্টে চলছে। দেখো প্রেজেন্টে যে কন্ডিশন। আচ্ছা, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক, বর্তমানে একটা চলমান কাজ। তাহলে আমি এর আগে বলেছি আমি একজন ছাত্র, কিন্তু আমি বলছি যে আমি এখন পড়ছি, তাহলে কি বলবো? আই এম রিডিং আ স্টোরি আর নভেল ইটিসি। আই এম প্লেইং, আমি খেলছি কিন্তু আমি এখন লিখছি। আই এম রাইটিং অন দ্য হোয়াইট বোর্ড। এর মানে কি হলো? যে আমার লেখার ক্রিয়াটা চলছে, তাই বর্তমানের কন্টিনিউয়াস। কি বললাম গাইস? বর্তমানের চলমান ক্রিয়া। এখন আবার সেই টপিকে এসে গেছে সাবজেক্টের সাথে ভার্ব, সাবজেক্ট অনুসারে ভার্ব, সিঙ্গুলার, প্লুরাল, ফের আইএনজি, ওগুলো তো জানতেই হবে। কিন্তু ব্যাপারটা তো বুঝে যাও কখন কন্টিনিউয়াস করবে। যদি বর্তমানে তোমার কোনো কাজ চলছে, তাহলে তাকে কিন্তু বর্তমানের চলমান কাজ বলা হয়। যেমন আমি লিখছি, তো আই এম রাইটিং, আই এম রাইট নয়, কিন্তু আমাকে কী করতে হবে? আই এম রাইটিং। কেন করতে হলো? কারণ ভার্বের অ্যাকশন রানিং, অ্যাট প্রেজেন্ট এই হচ্ছে রানিং অ্যাকশন। তাহলে রাইট না হয়ে রানিং, প্লে না হয়ে প্লেইং, ইট না হয়ে ইটিং, হেল্প না হয়ে হেল্পিং, গো না হয়ে গোয়িং, স্লিপ না হয়ে স্লিপিং, ঠিক আছে। ড্র না হয়ে ড্রয়িং, সুইম না হয়ে সুইমিং, ঠিক আছে। কাম না হয়ে কামিং। এই বিষয়গুলোকে আমাদের জানতে হবে, প্রত্যেকটা ভার্বের আমাদের রূপ জানতে হবে। আর অনেক ভাব, দেখো ভাব সেগুলো পড়ে নেব, যেগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করো সেগুলো লিখে নাও একটা খাতায়। পড়া, খাওয়া, চলা, ঘুমানো, আসা, যাওয়া, ফেরা, লেখা, আঁকা, এগুলো পড়ে নাও। ইট এট, ইটেন, ইটিং, ইটস, গো ওয়েন্ট, গন, গোয়িং, গোজ, কাম কেম, কাম, কামিং, কামস, রাইট রোড, রিটেন, রাইটস, রাইটিং, প্লে প্লেট, প্লেট, প্লেস, প্লেইং। এগুলো কিন্তু মানে অভ্যাস করে নাও, বাড়িতে একটা খাতাতে নোট বানিয়ে নাও, নিয়ে ওখানে প্রত্যেকটা সাবজেক্টের সাথে ওগুলো অভ্যাস করতে থাকো, ঠিক আছে। না অভ্যাস করলে কিন্তু হবে না, ভুলে যাবে। কন্টিনিউসে যাওয়ার আগে না, সিম্পল প্রেজেন্ট টেন্সের এমন কিছু বিষয়বস্তু আছে যেগুলো কিন্তু আমরা এরকম প্রচুর বলতে পারি, ঠিক আছে। আই হ্যাভ এ কার, সি হ্যাজ এ কার, নিতা হ্যাজ এ কার, হি সেলডম ইনভাইটস হিজ ফ্রেন্ড। এই সেলডমস মানেটা তার কি? মানে
তাকে সর্বদা তাকে কী করে, ইনভাইট করে তার বাড়িতে কোনো কিছু হলে, ঠিক আছে, হি বলতে পারো, সি বলতে পারো। এবার বিষয়গুলোর মধ্যে ঢুকতে গিয়ে আমরা দেখেছি প্রত্যেকটা সাবজেক্টের সাথে একটা ভার্ব, তারপরে অবজেক্ট জরুরি, ঠিক আছে। সোনালি গোজ টু স্কুল ডেইলি, আমি একটা বাক্য লিখলাম, ধরো এখানে সোনালি গোজ টু স্কুল ডেইলি, সোনালির জায়গায় রান করে দাও, রান গোজ টু স্কুল ডেইলি। উই ডু আওয়ার ওয়ার্ক এভরিডে, আমরা আমাদের কাজ প্রতিদিন করি। আই ডু মাই ওয়ার্ক এভরিডে। মিতা ডাজ হার ওয়ার্ক রেগুলারলি এভরিডে, ইটিসি। তাহলে একটা শিশু কি পছন্দ করে, দ্য চাইল্ড লাইকস সুইটস। এখানে কোনো অ্যাকশন নেই কিন্তু, শুধু খালি আমরা বর্ণনা করছি। চলো সিম্পল প্রেজেন্ট টেন্সের কথা আমরা বললাম এতক্ষণ। মাই ফাদার গোজ টু অফিস অ্যাট 9 AM, আমার বাবা 9 AM তে কি অফিসে যায়। যদি না যায় তো বলতে পারি মাই ফাদার ডাজ নট গো টু অফিস 8 AM, রেগুলারলি এভরিডে জরুরি, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা কি, না সাবজেক্টের সাথে আমরা কি করব, সাবজেক্ট অনুসারে আমরা কি করব, ইজ, এম, আর এর সাথে আমরা কি করব, ভার্ব যুক্ত আইএনজি প্লাস অবজেক্ট থাকতে পারে আর কমপ্লিমেন্ট থাকতে পারে, ঠিক আছে। এটা যারা স্টুডেন্টরা পড়াশোনা করছো তারা, যারা ছোটরা তারা এগুলোর দিকে ধ্যান না দিলেই চলবে। তাদের জন্য কীরকম, তারা কোনো কিছু জানবে না, আয়ের সাথে এম লাগাবে, ইসি ইটের জন্য কি লাগাবে, ইট লাগাবে, দে উই এদের জন্য কি লাগাবে, আর লাগাবে। আর যেটাই বলতে থাকবে আইএনজি লাগিয়ে বলবে, খাচ্ছে তারা তো দে ইটিং না বলবে দে আর ইটিং। আর কেন লাগিয়েছো, বর্তমানকাল বোঝানোর জন্য। ইটকে ইটিং কেন করেছো, কাজটা চলছে, তাদের জন্য এরকম, ঠিক আছে। তাদেরকে বেশি অবজেক্ট কমপ্লিমেন্ট না দিয়ে তাদেরকে দে আর ইটিং, হি ইজ ইটিং, সি ইজ ইটিং, মিতা ইজ ইটিং, আই অ্যাম প্লেইং, ইউ আর প্লেইং, দে আর প্লেইং। তাদেরকে তোমরা কিন্তু এমই চারের সাথে শুধু খালি আইএনজি লাগিয়ে কিন্তু বাক্য তৈরি করবে, যদি সে কাজ করছে, বর্তমানে যদি কাজ করছে তো করবে, কিন্তু যদি আঁকছে তো দে আর ড্রয়িং, যদি ঘুমাচ্ছে দে আর স্লিপিং, যদি তারা সুইমিং করছে দে আর সুইমিং, দে সুইমিং নয় কিন্তু দে আর সুইমিং, ওকে। তো এবার বিষয়গুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যাপারটা কীরকম হলো, বর্তমানে কাজ চলছে, কিন্তু কি বলেছি গাইজ, বর্তমানে কাজ চলছে। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সাথে পাস্ট কন্টিনিউয়াসটাও বলি আর ফিউচার কন্টিনিউয়াসটাকেও বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। ভালো করে দেখো, এই খেলিতেছে, খেলিতেছিল, খেলিতে থাকিবে এর ভেতরে না ঢুকে ইংলিশ টু ইংলিশ বুঝে বিষয়টাকে বোঝার চেষ্টা করো। তেছি, তেছো, তেছিলেন, থাকিবে এরকম বোঝার কোনো দরকার নেই। আপনি মনে মনে ভেবে নিন, আমার বর্তমানে কাজটা, আমি আমার কাজটা করেই যাচ্ছি, আমার কন্টিনিউয়াস, অতীতে আমি কাজটা করতেছিলাম, মানে বর্তমানে তো নয়, ওই সময় করতেছিলাম ইটিসি, আমার অতীতে চলছিল, আর ভবিষ্যতে আমার কাজটা চলতে থাকবে, আমি এখনো করিনি, এটা আমার ভবিষ্যতের একটা কন্টিনিউটি দেখাবো। তাহলে এই ইংরেজিতে আমরা কোন কোন জিনিসগুলোর দিকে খেয়াল করবো আর সেগুলোকে কীরকম ভেবে বুঝবো, দেখো আমি একটা বাক্য লিখলাম, আই দিয়ে বলি বোঝার জন্য খুব ভালো হবে। আই অ্যাম রিডিং আ বুক, কি লিখলাম, ঠিক আছে, আই এম রিডিং আ বুক, বা নোবেল করতে পারে, ঠিক আছে, বুক ইয়া নোবেল। আচ্ছা, আমি একটা বই পড়িতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে জাস্ট নাও করতে পারো, ইটিসি। আমি একটা বই পড়তেছি, কেউ জিজ্ঞেস করো হোয়াট আর রিডিং নাও, না আই এম রিডিং আ নোবেল, আমি একটা বই পড়ছি, ওকে ভালো কথা। আচ্ছা, এই বাক্যে এই যে একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্স একটা সাবজেক্ট, এটা একটা হেল্পিং ভার্ব, এটা একটা মেন ভার্ব, এর উপরে অ্যাকসেন্টটা চলছে, এটা অবজেক্ট, এর উপরে অ্যাকসেন্ট চলছে। খেয়াল করে দেখো, এটা আমরা রিড থেকে আইএনজি করেছি, এখানে এটা বর্তমান কালকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, বর্তমান কি বোঝাচ্ছে, আর এটা সাবজেক্ট। খেয়াল করে দেখো তো, আমি যদি বলি আই রিডিং আ বুক, কোনো বোঝা যাবে, শুনে লাগছে যে আমি আই রিডিং আ বুক, আমি বই পড়ছি, কিন্তু না, ইংলিশে ভুল হয়ে যাবে, বোঝা যাচ্ছে না। এটা বোঝানোর জন্য কিন্তু এম এর ব্যবহার আমাদেরকে করতে হবে। ঠিক সেম,
আই ওয়াজ রিডিং আ বুক ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, মানডে, লাস্ট উইক মানডে। তো তখন আমরা বলতে পারি ইয়েস্টারডে আই ওয়াজ রিডিং আ বুক ইয়েস্টারডে, আমি তো গতকাল একটা বই পড়ছিলাম। ঠিক আছে, হোয়েন ইট কেম। ঠিক আছে, আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে তাহলে এত ইজিলি আমরা এম ইজ আর এর জায়গায় চেঞ্জ করে ওয়াজ ব্যবহার করে কিংবা শ্যাল বি, উইল বি, আইএনজি করে কিন্তু আমরা টেন্সের কিন্তু পরিবর্তন করে দিচ্ছি। ওকে, ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো খুব সুন্দর করে কিন্তু আমরা কত ইজিলি বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছি। আচ্ছা একটা কথা বলো তো, যে ধরো মনে করো তারা ক্রিকেট খেলছে, আমরা যদি বলি দে প্লেইং ইন দ্য ফিল্ড বা ইন দ্য গার্ডেন, আচ্ছা এর বিষয়টা আমরা যদি আর অ্যামিজার যদি ভাবগুলো না লাগাই, এরা যদি কালকে না দেখিয়ে দেয়, বর্তমানকাল না অতীতকাল না ভবিষ্যৎকাল, তাহলে কি সেন্টেন্সটা কারেক্ট হবে? হবে না, বলতে গ্রামারে তো হয়। ঠিক আছে, এমনি বল চালে আমরা মুখে বলে দিতে পারি আই প্লেইং, কিন্তু আমাদের গ্রামারে দেখাতে হবে আই এম প্লেইং, আদারওয়াইজ সেন্টেন্স কী হয়ে যাবে? ভুল হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কী করলাম? আই এম রিডিং আ বুক, এখানে কিন্তু আমরা করতে পারি আই ওয়াজ রিডিং আ বুক, ব্যাস কেবলমাত্র এর জায়গায় ওয়াজ করবো, উইল বি স্যালারি করবো। স্যালারি ইউজটা যদিও এতটা বেশি নেই, আই আর উইল সাথে স্যালারি ইউজটা করলে চলে। আচ্ছা এবার বলো যে এইরকম ধরনের সেন্টেন্স যদি আমরা তৈরি করতে থাকি, আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড, আই অ্যাম রিডিং উইথ মাই সিস্টার, আই অ্যাম প্লেইং উইথ মাই ব্রাদার, আই অ্যাম গোয়িং টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস, এগুলোর মানে কি? এগুলোর মানে বর্তমানে আমার কাজটা চলছে, অ্যান্ড ইজ আর দে আর গোয়িং টু স্কুল উইথ দেয়ার ফ্রেন্ডস, এগুলোর মানে হচ্ছে যে সে তাদের বন্ধুদের সাথে যাচ্ছে স্কুলে। কিন্তু এখানে আর না লাগালে কিন্তু বর্তমানকে বোঝানো যাবে না, আমি এটাই বলতে চাইছি বারবার। বর্তমান কালকে বোঝাবে কে? তাহলে অ্যান্ড ইজ আর। ওকে, এদের জন্য যাচ্ছে, যাইতেছে, যাইতে থাকবে, গিয়েছিল, এগুলোর প্রত্যেকটা কথার আলাদা আলাদা করে ইংরেজি নেই, ওই সময় কালগুলোকে বোঝানোর জন্য ইজ আমার ওয়াজ আর উইল শ্যাল বি এগুলোকে দিয়ে আমাদেরকে দেখাবে, ব্যাস দ্যাটস অল। ঠিক, আমি একটা মনে করো একটা বাক্য দেখো, টেন্সের এত রকম নিয়মের ভেতরে কত রকম বাক্য আছে দেখো, সেন্স দেখাবে, মানে অর্থ দেখাবে ভবিষ্যৎকাল, কিন্তু গ্রামার দেখাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি বললাম যে মাই ফাদার ইজ কামিং, মাই ফাদার ইজ কামিং নেক্সট মান্থ, কিন্তু আমার বাবা তো এখনো আসেনি, তাহলে মাই ফাদার ইজ কামিং নেক্সট মান্থ কী করে হয়ে গেল? আমার বাবা আগের মাসে আসবে, একদম উইল কাম করতে পারতাম না, এই কারণে টাইম অ্যান্ড টেন্স করতে হয়। ঠিক আছে, দেখো এখানে অর্থ দেখাচ্ছে ভবিষ্যৎ, টাইম দেখাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলো এই বিষয়টি যাওয়ার কথা নেই। এরপরে দেখো, খেয়াল করে দেখো, একটা বাক্য আমি এরকম বললাম, দ্য প্রেসিডেন্ট ইজ অ্যারাইভিং ইন দ্য দিল্লি। আচ্ছা আসেন কিন্তু এখনো, ইজ অ্যারাইভিং ইন দিল্লি টুমরো ইন দ্য মর্নিং, কিন্তু সেটা এখন আসেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস কী করে দেখিয়ে দিলাম। এরকম ইংলিশ গ্রামারের অনেক রুলস আছে, যেগুলো এর বেসিকের পর থেকে ধীরে 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 কী হবে, এগুলো বোঝার একটা চেষ্টা করা যাবে। আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে আমরা কী বুঝলাম? বর্তমানে কোনো একটা কাজ চলছে তা দেখানোর জন্য। আচ্ছা একটা খেয়াল করে বলো তো, আমি বললাম যে আমি পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যদি আমি বলি কাল থেকে পড়ছি, এটাই একটা ব্যাপার গাইস। আমরা যদি বলি আমি পড়ছি, আই এম রিডিং, আর আমি সকাল থেকে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আমি তো 2 বছর ধরে প্র্যাকটিস করছি, আমি প্র্যাকটিস করছি, আই এম প্র্যাকটিসিং, কিন্তু আমি 2 বছর ধরে প্র্যাকটিস করছি, আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর 2 ইয়ার্স। আচ্ছা এরকম ব্যাপারটা কেমন না, ব্যাপারটা এই কারণে এরকম, এটা মনে করো বর্তমানে আমি, ঠিক আছে, এই বর্তমানে আমি দাঁড়িয়ে বলছি, এই বর্তমানে আমি দাঁড়িয়ে বলছি যে আমি অনেক পেছন থেকে প্র্যাকটিসটা করে আসছি, ঠিক আছে, আর এখনো আমার ক্রিয়াটা চলছে।
তাহলে বর্তমানে চলছে বললে কেবলমাত্র কাউকে যদি বলি প্লাস আমি কাজ করছি, তো সেটা আমার বর্তমান বলাটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, কেন এইরকম ধরনের টেন্স হওয়ার কারণ কি? ইংরেজরা কিন্তু এত কিছু বোঝে না, আমি তো অনেক পেছন থেকে, তারা তো বাংলা বোঝে না বা হিন্দি বোঝে না, তারা তো ইংলিশ টু ইংলিশ বোঝে। ধরো মনে করো তোমাকে কেউ বলছে যে তুমি আমার সাথে খেলতে যাবে, যে বলার পর তুমি তাকে বলছো যে না আমি তো আই এম রেডি না, আমি এখন পড়ছি, তখন এর দ্বারা ইংরেজরা কী বোঝে যে জাস্ট পড়া শুরু করেছে, যাবে না। কিন্তু যদি বলো যে আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, তখন সে বুঝে যাবে যে তুই সকাল থেকে পড়ছিস, তাহলে তো আমার সাথে চল না একটু খেলতে বা বেড়াতে। দেখো ইংলিশের যে ম্যাটারগুলো, আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং বা আই হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং বা ফর 2 আওয়ার্স ফর সিন্স লাস্ট মান্থ, এর মানে হচ্ছে তোমার কাজের ক্রিয়াটা অনেক পেছন থেকে এখনো পর্যন্ত চলছে, আগেও চলতে পারে। ঠিক আছে, ভালো করে বুঝবে। এর মানে এর যে খেলার ক্রিয়াটা বা পড়ার ক্রিয়াটা, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, এখনো চলছে, আগেও চলতে পারে। ঠিক আছে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস না দেখে প্রেজেন্ট পারফেক্ট দেখাচ্ছে যে পেছন থেকে আমার কাজটা বা অনেকটা পেছন থেকে এখন পর্যন্ত চলছে। ঠিক আছে, এই বোঝানোর জন্য কিন্তু কি হচ্ছে, সাবজেক্ট তার সাথে কী করা হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাজ বা হ্যাভ বিন বা হ্যাজ বিনের সাথে কী হচ্ছে, আমরা ভার্বের সাথে আইএনজি লাগাচ্ছি। ঠিক আছে, যেমন আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, এগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে কীরকম, আমি পড়ছি, আই এম রিডিং, সকাল থেকে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। শুনতে একই রকম লাগছে, কিন্তু না, একটা সকাল থেকে আর একটা বর্তমানে শুধু বলতে চাইছি যে পড়ছি, আর একটা বলছে সকাল থেকে পড়ছি। এখন তুমি আমাকে ডিস্টার্ব করে না, আমার সামনে কি আছে, ইন ফ্রন্ট অফ মাই এক্সাম, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, ইউ মে গো না। তুমি কখন তাকে বলবে এরকম, ইয়ার আমি এখন পড়ছি, আমার আগামীকাল আমার এক্সাম, তো তোমার ইজ মাই এক্সাম, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। তো কেন এরকম বললে, যে সকাল থেকে পড়ছি, ডিস্টার্ব করো না, তুমি এখন যেতে পারো। ঠিক, তাহলে আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং এরকম বলবে। কিন্তু কেন না, আমি অনেকটা সময় দেখানোর জন্য, সেটা অনেক অতীত থেকেও হতে পারে। এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হয়, পাস্টের বিষয়কে দেখিয়ে দেয়, অনেকটা দেখিয়ে প্রেজেন্টে এখনো পর্যন্ত বিষয়টা চলছে এটা বোঝায়। ঠিক আছে, সেটা কিছু সময় পেছন থেকে হতে পারে, অনেক বছর পেছন থেকেও হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট না, প্রেজেন্ট পারফেক্ট বিষয়টা এরকম, বর্তমানে কাজটা শেষ, অনেক অতীত থেকে হয়ে এসেও শেষ হতে পারে, কিংবা বর্তমানে শেষ। আচ্ছা, এখন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে বুঝবো কীরকম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে বুঝতে গিয়ে অনেক প্রবলেম হয়, বলে কি এখনো প্রভাব চলছে, এখনো বিষয়টা এরকম হচ্ছে ওরকম হচ্ছে, তাই না, এরকম অনেক সমস্যা হয়ে থাকে। মানে আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা এরকম একটা করে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সগুলোকে বুঝতে গিয়ে তারা কী করে, বারবার ঠিক এইরকম একটা ডিস্টার্ব মধ্যে পড়ে। আচ্ছা দেখ, আমি একটা বাক্য লিখছি, তাহলে আমি মনে করি, আমি বললাম যে আমি পাটনাতে বসবাস করছি, কোনো একটা সাল দিই যে আমি পাটনাতে বসবাস করি। খেয়াল করে, এই করি করছিতে যেও না, কিন্তু আমি দুরকম করে লিখে দেখাচ্ছি। আই হ্যাভ lived in Patna, ঠিক আছে, সিন্স মনে করো 1971। I have lived in Patna since 1971। আচ্ছা, এটা একটা বাক্য এরকম, এর মানে এরকম, এর মানে অনেকে ভাবছে কেন, এটা তো এখন বাস করছি, যখন দিয়েছি আমি তাহলে বলতে পারি আই হ্যাভ বিন লিভিং, হ্যাঁ করা যাবে, আই হ্যাভ বিন লিভিংও করা যাবে।
এর মিনিং এরকম হচ্ছে যে আমি এ পর্যন্ত বাংলাতে বসবাস করছি, ভাবছি আর থাকবো না, মানে এতদিন তো বাংলাতে আছি, ভাবছি এবার দিল্লি চলে যাব। আর একটা হয়ে যাবে আই হ্যাভ বিন, এই বাক্যটা যদি এরকম করা হয়, আই হ্যাভ বিন লিভিং ইন, এখান থেকে নিয়ে নাম ইন পাটনা সিন্স 1971, আমি এখনও পাটনাতে বসবাস করছি, আরও ফিউচারে করতে থাকবো। দেখো অর্থ কীরকম, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে মাঝে মাঝে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও বোঝানো যায়। আমি এরকম এই মিনিংটা এরকম আই হ্যাভ লিভড কি বসবাস করলাম এতদিন আর কি, আর করবো। আচ্ছা মনে করো আই হ্যাভ ইটেন ফুড, আমি ভাত খেয়েছি, এর মানে আমাকে যদি কেউ বলে যে তুমি খেয়েছো, হ্যাঁ আই হ্যাভ ইটেন ফুড, এরকম বলার মানে ও আমাকে আর বলবে না যে এসো আরও খাবে এসো, কারণ আমি এই মাত্র খেয়েছি। ওর মিনিংটাই এরকম যে বর্তমানে আমি খেয়েছি। কিন্তু যদি বলি আই এট ফুড, তখন বলবে না 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 আর একটু খাবে এসো, কেন না ওর মিনিং মানে অতীতে খেয়েছি, বিষয় কিন্তু এরকম হয়ে যায়, বলার তাৎপর্যের উপরে কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা মনে করো আমি একটা বাক্য লিখলাম যে আই, এটা সিম্পল পাস্টে, কিন্তু এরকম করে কিন্তু বুঝে নাও, আমি এরকম একদম পার্টিকুলার ভাবে সিম্পল পাস্ট পাস্ট পার্টিক পাস্ট এরকম কিছু না, যেখান থেকে সেখান থেকে হোক আমরা একটা বাক্যের সাথে একটা বাক্যে মিল করে আমরা কথা বলার চেষ্টা করছি। আর বাকি ভার্বের ভি টু কোথায়, ভি থ্রি, উইল শ্যাল বি, এগুলো সবাই জানে, বুকস থেকে সবাই লাগাতে পারে। আমি তাৎপর্যগুলো প্রত্যেকটাতে আমি ডিসকাস করার চেষ্টা করছি। আই এট রাইস, রাইস অ্যান্ড ফিশ। আচ্ছা এইরকম বলার পর আমি আই এট রাইস অ্যান্ড ফিশ বলার পর আমি কোনোদিন বলতে পারি না জাস্ট নাও, আই এট রাইস অ্যান্ড ফুড ফিশ জাস্ট নাও, বলতে পারবো না, কারণ বর্তমানে খেয়েছি তো আমাকে বলতে হবে আই হ্যাভ। আমি ওই খাওয়াতে হ্যাভ হ্যাড হ্যাডও বলা যায়, যাই হোক ওটা ছেড়ে দেবো, আমরা ইট এট ইটেনের উপরে চলবো। আই এট রাইস অ্যান্ড ফিশ জাস্ট নাও কিন্তু বলতে পারবো না। কেন না এটা অলরেডি কিন্তু কাকে দেখাচ্ছে, অতীত কি দেখাচ্ছে। ইংরেজরা এত বোঝে না, কিন্তু তুমি এরকম প্রেজেন্টে খেয়ে বলতে পারো না আই এট রাইস অ্যান্ড ফিশ জাস্ট নাও, বলতে পারবে না, হাসবে কিন্তু, ঠিক আছে। কি বলতে হবে, আই হ্যাভ ইটেন। কেন বলবো, আর ভাই হ্যাভ এই কারণে বলতে হবে, বারবার একই কথা বলছি যে বর্তমানকে বোঝানোর জন্য তোমাকে হ্যাভ হ্যাজের ব্যবহার করতে হবে, আর তার সাথে কী হবে ভি থ্রি লাগাতে হবে। কী লাগাতে হবে, পার্টিসিপেল একটা লাগাতে হবে ভি থ্রি, যেমন ইট এ ইটেন। তাহলে কী লিখতে হবে, আই হ্যাভ ইটেন রাইস অ্যান্ড ফিশ জাস্ট নাও বা রিসেন্টলি ইটিসি। প্রত্যেকটা জিনিসকে কেন আমি এরকম বলছি, যে একটু ভুল করাতে কিন্তু জিনিসের অর্থের পরিপূর্ণতা পুরোটা বদলে যায়। আচ্ছা মনে করো একটা বাক্য আমি লিখে দেখানোর চেষ্টা করছি, কাছাকাছি বাক্য। মনে করো তুমি, তোমাকে তোমার মা বললো ঠিক আছে আলমারিটাকে একটু সাজিয়ে দিত, তো তুমি আলমারি, দেখো আমরা বাংলাতে কথা বলছি, তো এই বাংলা বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছি, ইংরেজরা কিন্তু এত বোঝে না কিন্তু, ঠিক আছে, তারা ইংলিশ টু ইংলিশ বোঝে। আমি চেষ্টা করছি যাতে ওই বিষয়গুলো তোমরা বাংলা থেকে বেরিয়ে একটু বোঝার চেষ্টা করো, যে সিচুয়েশানে ইংলিশ বলার চেষ্টা করো। আর ওই সিচুয়েশানটাকে তাই আমরা বাঙালি, তাই বাংলা ভাবে বুঝি, কেউ হিন্দি তো হিন্দিতেই বোঝে, ওকে দ্যাটস অল। আচ্ছা তোর মা বললো আলমিরার ভিতরে সমস্ত কাপড়গুলো ভালো করে রেখে দাও, তো তুমি কাপড় গুছিয়ে ওই আলমিরার মধ্যে রাখার পর কোনোদিন মাকে বলতে পারবে না কিন্তু মাম্মি বা মম আই ড্রেসড অল দ্য ক্লোথস ইন দ্য আলমারি, বলতে পারবে না। তোমাকে কি বলতে হবে, বা কি কেপ্ট কেপ্ট বলতে পারো, ড্রেস 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 যা খুশি বলতে পারো, ড্রেসিং করে রেখেছো রেখেছো ইটিসি। তুমি যদি বলে দাও তার মাম্মি আসার পর, ওই রুম থেকে আসার পর, মনে করো যে মাম্মিকে তুমি বলতে চাও মাম্মি আমি সমস্ত ভালো করে রেখে ফেলেছি, তো তুমি তোমাকে বলতে হবে আই হ্যাভ কেপ্ট অল দ্য ক্লোথস ইন দ্য আলমিরা। কিন্তু তুমি যদি বলে ফেলেছো তখন তোমার মাম্মি বলে বাহ ভেরি গুড বয়,
এর মিনিং এটা, এই প্রেজেন্ট স্টেট এটা বোঝাচ্ছে যে আলমিরার মধ্যে কাপড়গুলো এখনো ভালো করে রাখা আছে, একটা সিচুয়েশন। মানে মিনিং এরকম হয়, আই হ্যাভ কেপ্ট অল দ্য ক্লোথস ইন দ্য আলমিরা ভেরি ওয়েল। এর মানে আমি খুব ভালো করে রেখেছি, ব্যাস হলো, কাপড় সব সুন্দর সাজানো আছে। কিন্তু যদি বলে দাও আই কেপ্ট অল দ্য ক্লোথস ইন দ্য আলমিরা, এর মিনিং এখন ভালো থাকতেও পারে, কাপড়গুলো না থাকতেও পারে। বোঝানোর চেষ্টা করেছি গাইস, ওকে? যে একটু ডিসমিসে কিন্তু মিনিংয়ের এই পরিবর্তন হয়ে যায়। কিন্তু এইরকম আমি তো আলমিরাতে কাপড় রেখেছিলাম, রেখেছে, রেখেছিল, ওর ভিতরে প্রবেশ না করে ছিল ছিল বা ছে করিতেছে, ওর ভেতর থেকে একটু বেরোনোর চেষ্টা করো। সিচুয়েশানে তুমি ওটাই বোঝানোর চেষ্টা করছো যে আমি অ্যাট প্রেজেন্ট ওই কাজটাকে কমপ্লিট দিয়েছি। তো অ্যাট প্রেজেন্ট কমপ্লিট দিয়েছি, তো প্রেজেন্ট পারফেক্টে যদি বাক্যটা বলো ও বুঝে নেবে বিষয়টা তত মুহূর্তে হয়েছে, মানে ভালো আছে। তুমি যদি ওটাকে পাস্ট করে দাও তার মানে ও বুঝে নেবে যে এখন হয়তো আমাদের মধ্যে ভালো থাকতে নাও পারে। ওকে গাইজ, ঠিক এইরকম আর কিছু সেন্টেন্স বলবো, এখানে লিখে রেখেছি। মনে করো ওটা তাহলে আমরা কী করলাম, প্রেজেন্ট পারফেক্ট আর সিম্পল পাস্ট। আমি কিন্তু ওটাই দেখাচ্ছি যে প্রেজেন্ট পারফেক্ট মানে যে তার এখনও ক্রিয়া চলছে, এখনও তার সেই প্রভাব আছে, প্রভাব আছে কাছে বুঝে নেওয়ার চেষ্টা করো। আলমিরার মধ্যে রেখেছো মানে ওটা জিনিসটা ঠিকঠাক করে আলমিরার মধ্যে আছে, এটাই প্রভাব, মানে আছে, ঠিকঠাক আছে। আচ্ছা তুমি মাধ্যমিক পাস করেছো, তুমি যদি বলো যে আই পাস্ট মাধ্যমিক এক্সাম, ইয়া আই পাস্ট গ্র্যাজুয়েশন, আচ্ছা এর মিনিংও যা, আর আই হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সাম বা 12th এক্সাম কিংবা বিএসসি ইটিসি, আচ্ছা এর মিনিং কি? ওই আমার তে ছিল, করেছিলাম, ওর ভেতরে মন যাও, ঠিক আছে? অনেকে বলে না আরে এখন তুমি পড়েছো, তুমি তো কোনো কিছু ভুলে যাওনি, তোমার তো কিছু তো মনে আছে, বিষয় কিন্তু ওইরকমভাবে বুঝলে হবে না, ঠিক আছে? আমি যে পাস করেছি, পাস করার যে আমার কাছে সার্টিফিকেট আছে না, তো পাস করা একজন স্টুডেন্ট ডক্টর ইটিসি, তো আমি কোনো সময় এরকম বলবো না আই হ্যাড পাস্ট বা আই পাস্ট, না আমি বলবো আই হ্যাভ পাস্ট, আই হ্যাভ পাস্ট। আমার বাড়িতে ট্রফি রাখা আছে, আই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমি জিতেছি, দেখো ট্রফি রাখা আছে। ওই জিনিসটাকে বইতে লেখা থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অতীতের প্রভাব এখনো আছে, ওই বিষয়টা ঠিক ওই রকম। অতীতের প্রভাব আবার কিরকম দৌড়াচ্ছে নাকি, আছে, অ্যাট প্রেজেন্ট আছে, ঠিক আছে? আই হ্যাভ পাস্ট দ্য এক্সাম, আই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, দিস ইজ ট্রফি, উইন ট্রফি। তো দ্যাট মিনস কি বলা যাচ্ছে যে প্রেজেন্ট পারফেক্টের যে বিষয়টা কীরকম প্রভাব পড়ছে ওটা বোঝানোর চেষ্টা করবে। আচ্ছা মনে করো যে একটা সেন্টেন্স ঠিক এরকম বলা যায়, কোন উদাহরণ দেওয়া যায় যে তোমার মা রান্না করে ফেলেছে, এখানে তোমার মা, ঠিক আছে, তোমার মা এই মুহূর্তে রান্না করছে, ঠিক আছে, রান্না করছে বর্তমানে রান্না করে বলছে আমার রান্না হয়ে গেছে। তোমার মা কি বলবে আই কুকড ফুড? বলো, তোমার মা কি বলবে নাকি আই কুকড ফুড? ওই রান্না করে ফেলেছে, মার একটু আগে রান্না হয়ে গেছে, মার তো রান্না হয়ে গেছে কি, যারা ইংরেজ তারা তো বোঝে না ভাই, তুমি তোমার বাংলাতে যেমন বোঝা বুঝে না, ঠিক আছে? সিচুয়েশনে ইংলিশ বলো, বর্তমানে রান্না হয়েছে না, তো আই হ্যাভ কুকড ফুড, বা ওই খাবারগুলো আই হ্যাভ কুকড দ্য ফুড, ইটিসি, বিরিয়ানি, চিকেন, ফিশ, যা কিছু লাগানো লাগিয়ে দাও। কিন্তু আই কুকড ফুড বলার পর কেউ বলতে পারে যে খাবার আছে তো, এর মিনিং এরকম হয়ে যাবে, কিন্তু রান্না করেছো প্রেজেন্টে, কিন্তু বলে তো আই কুকড ফুড জাস্ট নাও, এরকম বললে হবে না, কিন্তু ভুল। এর মিনিং এরকম, তুমি কুকড ফুড বলার পর হতে পারে তোমার কাছে খাবার থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু যদি বলো আই হ্যাভ কুকড ফুড, তাহলে সবাই কিন্তু দৌড়ে আসবে যে রান্না হয়ে গেছে, খাবার আছে, ঠিক?
বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো, বারবার একই জিনিসকে আমি বলছি, ঠিক আছে? তাহলে কি হলো, একটু পরিবর্তন হয়ে গেলে, তেছে আমি তো রান্না করেছিলাম, ও ছিলাম আর করিতেছ ও ছেড়ে দাও। এর ভেতরে অর্থ কি লুকিয়ে থাকে আমি ওটাই বোঝানোর চেষ্টা করছি, যে তেছিল ওগুলো বারবার একই কথা আমি বলে যাচ্ছি, ঠিক আছে? আর বলবো না, বিষয়গুলোকে ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করো। তাহলে ঠিক আছে, এখানে কি হবে, আই হ্যাভ কুড ফুড, জাস্ট নাও। প্লিজ হারি আপ, মানে জলদি আসো, খাবার রেডি, ফুড ইজ প্রিপেয়ার্ড। আচ্ছা, তাহলে বিষয় বুঝলে কীভাবে আমরা যদি একটু টেন্স পরিবর্তন করি, শুধু যে করিতেছ ও বিষয়ে না ঢুকে অর্থের ভেতরে কি পরিবর্তন আসতে পারে বুঝতে পেরেছো তো? এরকম বললে এরকম হতে পারে। আচ্ছা, মনে করো একটা বাক্য লিখি, একটা বাক্য নাম লিখে পারলাম, এটা একটা বাইক, মনে করো এটা একটা বাইক, ঠিক আছে? এই বাইকটা অ্যাক্সিডেন্টে এই চাকার এই স্পোকগুলো সব খারাপ হয়ে গেছে, ওকে? আমার বন্ধু কিন্তু ভাঙচুর করে দিয়েছে। বর্তমানে ভেঙে দেওয়ার পর এই বাইকটা ভেঙে গেছে, তো আমাকে কেউ এসে বাইক চাইলো, আমি বললাম যে দেখো আমার বাইকটার কিন্তু অবস্থা খারাপ, আমার বাইক ইজ কি ড্যামেজড, খারাপ হয়ে গেছে। ইডি দেখে ভাবছো এটা কি বলতো, এটা একটা অ্যাডজেক্টিভ লাগিয়ে কথা বললাম, ঠিক আছে? পার্টিসিপল, এটা সি ওয়াচ, এরকম ইডি মানে লাগানো কোনো ভাব দেখে ভাবছো, এটা কোনো প্যাসিভ নয়, ঠিক আছে? মাই বাইক ইজ ড্যামেজড, মাই গ্লাস ইজ ব্রোকন, ঠিক আছে? দ্য ডোর ইজ ব্রোকন, এগুলো পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, কিন্তু এগুলো তার এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। আমি বললাম যে ভাই আমার বাইকটা কিন্তু ভাঙা। তখন আমার বন্ধু বলছে ঠিক আছে আমি এখানে সারিয়ে আনছি। ও বাইকটা সারিয়ে নিয়ে আসার পর, রিপেয়ার করে নিয়ে আসার পর ও কি আমাকে বলবে নাকি আই রিপেয়ার্ড ইউর বাইক? না, বলতে পারবে না। আচ্ছা, আই রিপেয়ার্ড ইউর বাইক বা দিস বাইক বলার পর ইংরেজিটা কীরকম ভাবে বলতো, যে হতে পারে মেবি বাইকটা আবার খারাপ, সেন্স সেই রকম হয়ে যায়, ঠিক আছে? এই করেছি বা করে নিয়ে এসেছি এর ভেতরে না ঢুকে বিষয়ের ভেতরে প্রবেশ করো, সেন্সে ছেড়ে দাও, বিষয় বোঝার চেষ্টা করো, সিচুয়েশন ইংলিশে। তুমি যদি এসে বলে দাও আই রিপেয়ার্ড ইউর বাইক, এর মানে আমাকে বাইক আবার চেক করতে হবে, কারণ বাইকটা ঠিক নাও থাকতে পারে, এর মিনিং এটা, অর্থটাই এটা। আর যদি বলে আই হ্যাভ রিপেয়ার্ড ইউর বাইক, আমি তখন বলবো ঠিক আছে রাখো, আবার যখন দরকার হবে নিয়ে যাবে। বোঝার চেষ্টা করেছি, হয়তো বুঝতে পেরেছো, ওকে? যে একটুতে কীরকম একটা অর্থের ভেতরে পরিবর্তন হয়ে যায়, ও পুরো অর্থটা স্পষ্ট কিন্তু দেখাবে না, ওর একটা মিনিং ওর মধ্যে উজ্জ থাকে, বুঝিয়ে নিতে হবে, ঠিক আছে? এই কারণে সিচুয়েশনাল ইংলিশগুলোকে এইভাবে বুঝতে হয় আমাদের। আচ্ছা, এরকম আরও কিছু একটা বাক্য লিখি, we have decided, আমরা একটা ডিসাইডেড করে ফেলেছি, জাস্ট মানে ভাবে বললাম we have decided to do this work. We have decided to this one, যেখানে we have already decided ও করতে পারো, জানিয়েছি। আচ্ছা, আমরা এই কাজটা করবো একটা ডিসাইডেড করে নিয়েছি, চিন্তাধারা করে নিয়েছি, তার মিনিং করবো এটাই বর্তমানকে বোঝাচ্ছে। কিন্তু যদি বলি উই ডিসাইডেড, করেছিলাম আবার একটা মানে আবার একটা ডিসিশন নিতে হবে, অনেক আগে নিয়েছিলাম, এখন প্রত্যেকের মতে পরিবর্তন আসতে পারে, ঠিক আছে? এর মিনিং কিন্তু বর্তমানকে বোঝাচ্ছে। আর এর মিনিং চলো ওকে স্টার্ট করি আমরা, চলো কাজ আগামীকাল থেকে, কারণ আমাদের ডিসিশনটা ফাইনাল। কিন্তু উই ডিসাইডেড করলে কিন্তু আবার একটা মিনিং বুঝতে হবে, কারণ অনেকের মতে মিল নাও থাকতে পারে, ওকে? একটা জিনিস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনেক সময় পাস্টের বিষয়কেও দেখায়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা সময় দেখানোর জন্য ব্যবহার করা হয়। এবার ঘটনা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে এটাই বিষয়, পারফেক্ট টেন্সের বিষয়টা কমপ্লিট থাকে
ফিনিশড অ্যাকশন একটা দেখা যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কালটা একটা দীর্ঘকাল ধরে হোক, কিছুটা অতীত থেকে হোক, তার নিয়ার পাস্ট থেকে হোক, প্রেজেন্টে চলছে এবং ফিউচারে চলতে থাকতে পারে বলে কিন্তু বিষয়টাকে আমরা বুঝতে পারি। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিষয়টা কি শুধু কেবলমাত্র ফিনিশড অ্যাকশন? আমি বলতে পারি আই হ্যাভ স্টপড, আবার বলতে পারি আই হ্যাভ স্টার্টেড, মানে শুরুও হতে পারে শেষও হতে পারে। বোঝার চেষ্টা করুন। একটা বাক্য এরকম বলা হলো যে আমি জিজ্ঞাসা করতে শুরু করেছিলাম, তাহলে আই হ্যাভ আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম। আর আই হ্যাভ ফিনিশড, আমি শেষ করেছিলাম। আই হ্যাভ বিগান, আমি শুরু করেছিলাম। আই হ্যাভ ওয়াকড, আমি হাঁটতে শুরু করেছিলাম। আই হ্যাভ স্পোকেন, আই হ্যাভ লুকড। আচ্ছা, এর বিষয়গুলো এরকম যে ওই ক্রিয়াটা হয়তো অনেকক্ষণ ধরে হচ্ছে সেটা বোঝাচ্ছি না, বলছি যে আমি এই কাজটা শুরু করেছিলাম, আমি এই কাজটা শেষ করেছিলাম, দ্যাটস অল। এবার প্রত্যেকটা সাবজেক্টের সাথে কিন্তু আমরা প্রত্যেকটা অ্যাকসেন্টে কিন্তু এরকম হ্যাজ আর হ্যাভের সাথে দেখাতে পারি। আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট টেন্সের অনেক গল্প করে বিষয়টাকে বোঝার চেষ্টা করেছি যে যদি কোনো কারণে আমরা ওটাকে পাস্ট করে দিই তাহলে ওর ভেতরেও একটা অর্থের বিষয় থেকে থাকে যা লুকিয়ে থাকে, বুঝে নিতে হবে। কারণ না হলে ওই বাংলাতে যদি এইরকম আমি খেলেছি, কি করবো, আই প্লেড, না আই হ্যাভ প্লেড, কি করবো, খেলেছি, আমি খেলেছিলাম, আমি খেলবো, খেলেছি, এইরকম যদি করতে থাকো এই কনফিউশন কোনোদিনও হবে না। এমনি নিজে নিজে বুঝে নাও যে তুমি সিচুয়েশানে কী বলতে চাও, মনের মধ্যে তেচিতে চোখে হাঁটিয়ে মনে করে নাও যে আমি বর্তমানে খেলেছি, মনের মধ্যে এটা রাখো যে আমি বর্তমানে খেলেছি। স্যার, আই হ্যাভ জাস্ট প্লেড, বলতে চাও আমি গতকাল খেলেছি, টাইম দিই, আই প্লেড yesterday in the morning, I played next month, I played cricket next month, next year, বলতে পারবে। কি বলতে হবে? yesterday, লাস্ট মান্থ, লাস্ট উইক, এরকম। কিন্তু আই প্লেড নেক্সট মান্থ নয়, কি বলবি, আই উইল প্লে নেক্সট মান্থ। ঠিক কেন উইল দিচ্ছ? অতীতকে দেখানোর জন্য নয়, কিন্তু ভবিষ্যৎকে দেখানোর জন্য। কেন প্লেড করছো ভার্বের সেকেন্ড ফর্ম? পাস্টকে বোঝানোর জন্য। yesterday, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, ঠিক আছে, অ্যাগো। আচ্ছা, অনেক বিষয় দেখবে যে এই ভবিষ্যৎকালের বিষয়টাতে আমরা পড়ে যাচ্ছি, এই অতীতকালের বিষয়গুলোতে দেখবে অনেক সময় দেখা যায় যে পাস্ট পারফেক্ট, ফের সিম্পল পাস্ট, ফের সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট, এরকম করে অনেক হয়। আমরা বলেছি সিম্পল পাস্ট অতীতে ঘটে যাওয়া দুটো কাজের মধ্যে যেটা প্রথমে ঘটে সেটাই পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা সিম্পল পাস্ট, তাই না? এরকম প্রচুর পড়েছি, লিখেছি। আচ্ছা, অ্যাকচুয়ালি বিষয়টা কি? এর কেন এটাকে কি সিম্পল পাস্ট করা যেত না নাকি? না, যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট, পরেরটা সিম্পল পাস্ট। এর মানে বিষয়টার মধ্যে একটা অর্থ লুকিয়ে আছে এরকম। ওই একটা কমন একটা এক্সাম্পল আছে না, ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেছে, ট্রেন স্টেশনে যাওয়ার আগেই ট্রেন ছেড়ে চলে গিয়েছে, এইরকম ধরনের প্রচুর বাক্য আছে। ওকে গাইস, যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, কিন্তু যদি এটা বলে দেওয়া হচ্ছে ডক্টর আসার পর রুগীটি মারা গেছে, তখন বলে দেওয়া হচ্ছে যে উল্টো করে দাও, দ্য পেশেন্ট ডায়েড বিফোর দ্য ডক্টর হ্যাড কাম বলবে নাকি, কি বলবে, বিফোর দ্য ডক্টর হ্যাড কাম, এরকম বলবে নাকি? এখন কিছু করার নেই, যেরকম বই থেকে শিখেছো সেরকম শিখতে হবে, কিন্তু বিষয়ের মধ্যে একটা অর্থ লুকিয়ে আছে, আমি একটু বোঝানোর চেষ্টা করি এর মধ্যে কি, মানে বিষয়টা অ্যাকচুয়ালি কি। একটা বাক্য এরকম, মনে করো দ্য
V2, ঠিক আছে। আচ্ছা, এই বাক্য থেকে কি বোঝা যাচ্ছে? বালকটি মারা গিয়েছিল ডক্টর আসার আগে, সে তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এর মধ্যে একটা অর্থ লুকিয়ে আছে, কিরকম বোঝার চেষ্টা করো। ইংরেজিতে তো এরকম আসার আগেই মরে গেছে, সব ঠিক আছে, এর মানে এটা ডাক্তার আসতেই পারে, মানে ছেলেটি অনেক আগেই মারা গেছে, আসতেই পারেনি, ডক্টর আসতেই পারেনি। কিন্তু এত অর্থ এখানে লেখা নেই, ডক্টর আসতেই পারেনি। কিন্তু এই বাক্যটিকে উল্টো করে দেওয়া যায়, দ্য বয় ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ডক্টর আসার পর তার কিছু দেখাশোনা হয়েছে, ওষুধপত্র দিয়েছে, তারপরে ছেলেটি মারা গেছে। এইরকম বিষয়টি। আচ্ছা, একটা বাক্য থাকে কি, সে মার্কেট গিয়েছিল, কিছু কিনেছিল। দ্য বয় ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট আ কার, একটা গাড়ি কিনেছিল। আচ্ছা, কেন সেখানে তো সে প্রথমে তো মার্কেট গিয়েছিল, তারপরে তো গাড়ি কিনেছিল, তাহলে মার্কেট যাওয়ার কাজটা আগে ছিল, তাহলে তো বলতে পারতো যে দ্য বয় হ্যাড গন টু মার্কেট অ্যান্ড বট আ কার। এর মানে এরকম হচ্ছে যে সে মার্কেট গিয়েছে, মার্কেট গিয়েই গাড়ি কিনে নিয়েছে সাথে সাথে। মানে কি, একটা অ্যাকশন ফিনিশড, নেক্সট অ্যাকশন দেন স্টার্ট, মানে ফিনিশড অ্যাকশন দেন স্টার্ট অ্যাকশন, মানে কুইক কুইক। যেমন আমি লেখার পরে এঁকেছিলাম গতকাল, yesterday I wrote a letter, then I drew কি করবে, দেন আই ড্র আ পিকচার। কেন না, লেখা শেষ, আঁকার কাজ শুরু, মাঝখানে কোনো আমি গ্যাপ দিই, এর মানেটাই এরকম, মাঝখানে কোনো গ্যাপই দিইনি। আচ্ছা, আমি মার্কেটে গিয়েছি, আমাকে আমার বন্ধু কল করে বললো যে আমার জন্য তুমি একটা পেন কিনে আনবে। এখন ঘটনা হচ্ছে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি গিয়েছি কিছু ভেজিটেবল কেনার জন্য, বাড়ি থেকে আত্মীয় স্বজন আসবে, তাহলে আমি তাকে যদি ফিরে এসে তার পেন না নিয়ে এসে তাকে বলি আরে আমি তো ভুলে গেছি, আমি যদি তাকে ইংলিশ বলি, জানিস তো yesterday I went to market, বা আমি এরকম বললাম I had gone to market, then I purchased some vegetables, তখন সে কিন্তু রেগে যাবে, মানে আমি গেছি, মাঝখানে একটা ডিউরেশন, এই যে হ্যাড দিয়ে বা হ্যাড দিয়ে যে আমি পাস্ট পারফেক্ট টেন্স দেখিয়ে দিলাম যে হ্যাড গন টু মার্কেট আফটার দেন আই বট বা আই পারচেস সাম ক্লথেস সাম ভেজিটেবলস ইটিসি, এর মানে সে রেগে যাবে যে আচ্ছা বাজার যাওয়ার পর তুমি এটা কিনলে ওটা কিনলে আর আমার জন্য পেন কিনতে পারলে না। কিন্তু আমি যদি বলি I went to market then I purchased some things, clothes, vegetable, etc. Then I came back, সে কিন্তু রাগ করবে না, সে বলবে এত ব্যস্ত ছিলে তুমি, মানে আমি একটার পর একটা কাজ করে গেছি, সময় পাইনি। সিচুয়েশন বোঝার চেষ্টা করো গাইস, ঠিক আছে? বারবার গিয়েছিল, করেছিলাম এরকম না করে বিষয়কে বোঝার চেষ্টা করো। যদি আপনি এরকম বোঝাতে চান ওকে, তো লাগাতার সিম্পল পাস্ট আপনাকে ব্যবহার করতে হবে। আর যাদাতার কিন্তু যত রকম স্টোরি রাইটিং দেখবে সমস্ত প্রায় সিম্পল পাস্টেই লেখা থাকে, ঠিক আছে? বিফোর, অ্যাগো এগুলো দেওয়ার পর দেখবে সিম্পল পাস্ট দিয়েই কিন্তু বইতেও লেখা থাকে কিংবা স্টোরিতেও লেখা থাকে। ওকে, আচ্ছা, এ তো কিছু গল্প আমরা করলাম সিম্পল পাস্টের গল্প। এবার আমরা কিছু দেখব যে সিম্পল ফিউচারে। এরপরে আমি টোটাল সামারিটা আমি বাক্য বললাম আই শ্যাল রিড দিস বুক, আই শ্যাল রিড দিস বুক। ওকে, আচ্ছা, এর অর্থতে আমি পড়বো, এ করবো, ও করবো, করতে যাওয়ার দরকার নেই। এটা একটা মডেল ভার্ব, এই ভবিষ্যৎকে দেখায়। এর কাজ কি? এই ভবিষ্যৎকে দেখায় যে আমি ফিউচার, আমি ভবিষ্যৎ। আমাকে যেখানে গিয়ে ঢোকাবে সাবজেক্টের পরে আমি কিন্তু সেন্টেন্সের অর্থের কারবার পাল্টে দেব। আই রিড দিস বুক, আমি পড়ি এই বই। আই শ্যাল রিড দিস বুক, আমি এই বইটি পড়বো। আবার এই ঘটনা এরকম হয়েছে, পড়বো, ঠিক আছে, পড়বে, ওগুলো ছেড়ে দাও, মানে তুমি বইটি পড়ো, এর মিনিং এটাই, বইটি পড়ো, এটাই বলতে চাইছো যে বইটি পড়বো। টুমোরো ইন দ্য মর্নিং, নেক্সট মান্থ, নেক্সট সানডে, নেক্সট মানডে, ইটিসি।
ওকে, এই বাক্যটির দিকে খেয়াল করে থাকো। ধরো তুমি এই বাক্যটিকে লিখতে চাও, উই শ্যাল ওয়ার্ক হার্ড। আমি এই বাক্যটাকে পাল্টি করে দিই, উই শ্যাল ওয়ার্ক হার্ড, ওয়ার্ক we shall work hard to get success. আমরা কি করব? কঠিন পরিশ্রম করব সাকসেস পাওয়ার জন্য। এই কি বুঝিয়ে দিচ্ছে বলো? করেনি কিন্তু করবে, করতে নাও পারে, ঠিক আছে, কোনো গ্যারান্টি নেই। তাহলে বলছে আমরা কাজ করব সফল হওয়ার জন্য, মানে কঠিন কাজ করবো, মানে কঠিনভাবে পরিশ্রম করবো, বেশি পরিশ্রম করবো, ওয়ার্ক করবো হার্ড টু গেট, পেতে ইনফিনিটিভ, এটা পরের ইনফিনিটিভের ভিডিওটি দেখে নেবেন। টু গেট, টু পর ভাবের প্রথম, চলো সাকসেস। আচ্ছা, এখন দেখো তো এই স্যালের ব্যবহার করে আমরা বাক্যকে বোঝাচ্ছি যে আমি কাজটা করিনি, আমরা করবো, করিনি, ফিউচারে করব। ওকে, আচ্ছা, ঠিক এই বাক্যটি সিম্পল ফিউচারে আমরা এরকম বলতে পারি, আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। সে স্কুল যাবে, সি উইল গোজ টু স্কুল। না, গোজ হবে না, কিন্তু উইলের পর ভাবের কথা পাবে, সি উইল গো টু স্কুল। এরপরে আমি পজিশনে একটা কথা বলি, যেমন আই হ্যাভি, এই বাক্যটি কিন্তু দেখাইনি। আই হ্যাভ এ পেন, সিম্পল প্রেজেন্ট টেন্সে পড়েছিলাম, বর্তমান কালকে দেখায়। ঠিক এই বাক্যটি এইখানে যদি আমরা এই বাক্যটি কি করি, আই উইল হ্যাভ এ পেন। দেখো এই উইল বুঝিয়ে দিচ্ছে কি আমার একটা বর্তমানে পেন আছে এবং ভবিষ্যতে একটা পেন। আই 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 হ্যাভ এ কার, আই উইল হ্যাভ এ কার, আমার একটা গাড়ি হবে, ঠিক আছে। I have a book, I will have a book. She will have a book, she will has নয়, he will has নয়, have, ঠিক আছে। have আর has এর বিষয়টি আমি বলেছি কিন্তু এর আগে পেছনের ভিডিওগুলোতে। তাহলে I have a pen, I will have a pen. I have a car, I will have a car. এখানে সাবজেক্ট চেঞ্জ করতে থাকো, স্যালের ব্যবহার না করে উইল দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর বেশি নিশ্চিত দেখার জন্য উইল, স্যালের একটা ব্যবহার আছে, বাট সেলের ব্যাপারটা অনেকটাই কমে গেছে। তাহলে আই হ্যাভ এ পেন, আই উইল হ্যাভ এ পেন, দেখো কতটা ভালো করে বোঝা যাচ্ছে যেখানে উইল ব্যবহার করে কিন্তু ফিউচারিটিকে দেখা যাচ্ছে। ওকে, চল এরকম কিছু সেন্টেন্স দেখো। আমি বললাম যে তাহলে স্টেট অফ বিং বোঝানোর জন্য আমরা কিন্তু সেন্টেন্সের মধ্যে উইলের সাথে উইল বি করতে পারে, হি উইল বি আ ডক্টর। দেখো উইলের সাথে বি ব্যবহার করে বলছি সে ডক্টর হবে। আর হি উইল হ্যাভ আ কার, তার একটা গাড়ি হবে। তাহলে কি হলো, হ্যাভ উইল হ্যাভ করে তার পজিশন বোঝালাম ভবিষ্যতে, ফিউচারিটির স্টেট অফ বিং। আবার ফিউচারিটির একটা অ্যাকশন আমি বলতে পারি যে হি উইল হ্যাভ, ঠিক করে শুনবে, উইল হ্যাভ প্লেড ক্রিকেট টুমোরো ইন দ্য মর্নিং 8 AM। একটা নির্দিষ্ট করে টাইম দিয়ে সব কিছু বলা হয়ে গেল। আচ্ছা, সে খেলবে, হ্যাঁ, ওকে ওকে। তাহলে এইভাবে সেন্টেন্সের মিনিং কি, আমি এই মিনিংয়ের একটু গল্প করে শোনাতে চাই। মনে করো আমি আপনার কাছ থেকে একটা বই নিয়েছি কিংবা পেন নিয়েছি বা টাকা নিয়েছি, ঠিক আছে। তো যখনই তুমি জিজ্ঞেস করো আমায় যে তুমি কখন রিটার্ন করবে আমার বই, তা আমি বলতাম যে আই উইল গিভ ইউ, দিয়ে দেবো। তো তোমার একদিন খুব দরকার, সামনে পরীক্ষা, তো তুমি আমাকে আজকেও বলছো যে কখন রিটার্ন করবে, হয় রিটার্ন মাই বুক বিকজ ইউ ফ্রন্ট অফ মাই এক্সাম, প্লিজ কুইক রিটার্ন করো। তখন আমি বললাম যে আরে আই উইল গিভ ইউ বুক, ব্যাস। সে কিন্তু আমার সাথে তর্ক শুরু করে দেবে। কিন্তু আমি যদি বলি তাকে আই উইল হ্যাভ রিটার্ন ইউর বুক, ঠিক আছে,
টুমোরো মর্নিং 8 AM, সেকেন্ড আর কিছু বলবে না। বলবে আচ্ছা ঠিক আছে সকালে দিয়ে দেবে। তাহলে এই যে ফেরত দেবে ও, তাহলে ওই বাংলাতে ওই রকম না গিয়ে বিষয়টিকে বোঝার চেষ্টা করুন যে ইংলিশের এই পার্টগুলোর কত ইম্পর্টেন্স। শুধু মিনিংয়ে না গিয়ে ওর ভেতরের সেন্সে প্রবেশ করো, যে এইরকম একটা কথা বলাতে কিন্তু অনেক কিছু বুঝে নেবে যে চলো ও মাস্ট বি রিটার্ন করবে আমাকে, ঠিক আছে, ও মাস্ট বি রিটার্ন করবে আমাকে, তো ওকে কিছু বলার দরকার নেই। তাহলে আমরা প্রত্যেকটা জিনিসকে কেন এই ফিউচার পারফেক্ট টেন্স কেন করা হয়? ফিউচার পারফেক্ট টেন্সের ব্যাপারটা কি না, ফিউচার পারফেক্ট টেন্স মানে ভবিষ্যতে তুমি মাস্ট বি তাকে রিটার্ন করবে, ওর কারণে এই টেন্সটা বানানো। না হলে তো এরকম ইনডিফিনাইট, আমি দেবো আই উইল গিভ, আমি যাবো আই উইল গো, আমি খেলবো আই উইল প্লে, এর কোনো নির্দিষ্টতা নেই। কিন্তু আমি যদি বলি আগামীকাল আমাদের ম্যাচ আছে বা আমার বন্ধুদের, আমি বলবো যে হ্যাঁ তোমার ওকে আই উইল হ্যাভ প্লেড, তখন সে বলবো ওকে ওকে একটা প্লেয়ার তার আমাদের হয়ে গেছে, চলো আরও 2-3টে প্লেয়ারকে খুঁজে নাও। তো সবাই ব্যাপারগুলো এরকম যে শুধু খালি খেলবো অবশ্যই খেলবো এরকম কিছু না, ওর ভেতরে সেন্সের দিকে খেয়াল করা যে সেন্স কী বলতে চাইছে। কারণ একটা টপিক বা একটা যে সেন্টেন্স এ বলতে চায় না শুধু আমি খেলেছি, ওর ভেতরে অনেক সেন্স লুকিয়ে থাকে, ওই সেন্সগুলো সর্বদা কিন্তু বলা হয় না, ঠিক আছে। আচ্ছা মনে করো আমি বললাম যে আই উইল গো টু স্কুল টুমরো, বললে কিন্তু আমার বাবা মানবে না, জানে যে কোনো দিন যায় না। কিন্তু আমি যদি বলে দিই বাবা আই উইল হ্যাভ গন টু স্কুল টুমরো ইন দ্য মর্নিং, আদারওয়াইজ ইউ দেখে নিই, তাহলে তখন বাবা বলছে ঠিক আছে একটা চান্স দিই, এত পারফেক্টলি যখন বলছি তো সকালেই তোকে আমি দেখবো, তুই স্কুলে যাস নাকি, ওকে ঠিক আছে আজকে রেখে কিছু বলার দরকার নেই। এই বিষয়গুলোকে কেন বলছি, যাতে যারা বিগিনার্স আছে, যারা এই টেন্সের বিষয়ের ব্যাপারগুলো জানা সত্ত্বেও কিছু কনফিউশন কেসেস থাকে, লুকিয়ে থাকে, যে সিচুয়েশনে কোথায় আমরা কীভাবে ব্যবহার করব আর কেন ব্যবহার করব, ওইগুলোকে দেখানোর জন্য কিন্তু আমি এত কথা বলছি। আচ্ছা খেয়াল করো, মনে করো যে আমাকে কেউ বলছে জানিস তো ওর একটা গাড়ি আছে, হি হ্যাজ এ কার, আরে তোমারও একটা গাড়ি হবে সামনের মাসে, নেক্সট মাসে, তাহলে তখন সে আমাকে বলবে কীরকম, আমার তো গাড়ি নেই, তখন সে বলতে পারে ইউ উইল হ্যাভ এ কার নেক্সট মান্থ, ইউ উইল হ্যাভ আ বিউটিফুল হাউস আফটার 2 years। আরে এবার মনে করো কেউ বলছে জানিস তো এর তো একজন গার্লফ্রেন্ড আছে, তাহলে কি বলবে, হি হ্যাজ এ গার্লফ্রেন্ড। কিন্তু যদি বলে এ রামের, আরে রামের কোনো গার্লফ্রেন্ড নেই, তার মানে কি সেখানে তাকে আমরা কি করব, প্রেজেন্টের কি করব, নেগেটিভ করব, কি হি হ্যাজ নট আ গার্লফ্রেন্ড না হি। এবার রমেশ বলছে আরে ওর তো আর 2-3 দিন পর দেখবে ওরও গার্লফ্রেন্ড হবে, তাহলে আমরা কীরকম বলবো, ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে বলবে যে হি উইল হ্যাভ, কি বলবে, উইল হ্যাভ আ গার্লফ্রেন্ড আফটার 2 or 3 days, 2-3 দিন পরেই কিন্তু ওরও একটা গার্লফ্রেন্ড হবে, কারণ ও জানে বিষয়টি হবে, তাই ও এরকম পারফেক্টলি বলছে। আরে এর তো কার আছে, হি হ্যাজ এ কার, এর তো কার নেই, আরে ওর একটা কার হবে 2 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে বা 2 বছর পর, তাহলে কি বলবে, আরে হি উইল হ্যাভ এ কার আফটার 2 years, আফটার নেক্সট মান্থ, আফটার 2 months, ইটিসি। সো গাইজ আমি এই বিষয়গুলোকে কেন এরকম বলছি না, কিছু অর্থের উপরে ডিপেন্ড করে আমাদেরকে টেন্সকে বোঝার চেষ্টা করতে হবে, কিন্তু বাকি টেন্সের যে পারফর্মা বা ফর্মুলা আমরা কিন্তু সবাই জানি, আর ওই জিনিসগুলোকে জানে না এমন কোনো ম্যাটার নয়, সবাই জানে। তাহলে ওই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেছি আমরা বাক্যের সাথে কিছু স্বাভাবিক গল্প করে করে, এগুলো সেন্টেন্সের সাথে কখন কীরকম ইউজ করা হয় আর কেন ইউজ করা হয়। আচ্ছা আই হ্যাভ নট সিন হিম সিন্স মানডে, আমি তাকে মানডে থেকে এখনও দেখিনি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে আমার বর্তমানে আমি তাকে বলছি জানো তো আমি তাকে এখনও পর্যন্ত দেখিনি, আই হ্যাভ নট সিন হিম। কিন্তু দেখো উই হ্যাভ নো ইচ আদার ফর 5 years, উই হ্যাভ নোন, আমরা পরস্পরকে না 5 বছর ধরে জানি, মানে এখনও পর্যন্ত জানি, প্রেজেন্টে আমরা বলছি আমরা এখনও জানি। তাই এখানে কীরকম ব্যবহার করেছি আমি, তাই এখানে কী করেছি, হ্যাভের ব্যবহার করেছি, এখানে নট করেছি। দেখো হি হ্যাজ বিন প্লেইং ফর 2 hours,
সে এখন খেলছে, কিন্তু 2 ঘন্টা ধরে সে এখনো পর্যন্ত খেলছে। দেখো হ্যাজ বিন প্লেইং, ঠিক আছে। আই হ্যাভ বিন রাইটিং সিন্স 8 o'clock। আমি 8টা থেকে এখনো পর্যন্ত লিখছি। আমি এটাই বলতে চাইছি আমার লেখার কাজ আগেও আছে, মানে লেখার কাজটা চলতে থাকবে। ওকে, দেখো খেয়াল করো, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। এ তো বৃষ্টি চলতেই আছে, মানে বৃষ্টির কাজটা এখনো পর্যন্ত বৃষ্টি হওয়ার কাজটা চলছে। দেখো আমরা কি করেছি, হ্যাজ বিন রেনিং। এগুলো কেন না, এইগুলো হচ্ছে একটা কন্টিনিউটি, একটা অনেক সময় ধরে চলছে ও দেখানোর জন্য কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ব্যবহার করেছি। হ্যাজ বিন রেনিং, হ্যাজ বিন রাইটিং, হ্যাজ বিন প্লেইং, ঠিক আছে। আর এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে দেখো সিম্পল পাস্ট, হি রোট আ লেটার। আমি একটা বললাম হি রোট আ লেটার ইয়েস্টারডে, সাবজেক্ট ভার্ব, সেকেন্ড ফর্ম অবজেক্ট। হি কেম হেয়ার ইয়েস্টারডে। দেখো কেম কাম, কেম, এটা কি করলাম আমরা, সেকেন্ড ফর্ম, ঠিক। হি রোট, সেকেন্ড ফর্ম। আই কমপ্লিটেড মাই ওয়ার্ক। দেখো আই কমপ্লিটেড, সেকেন্ড ফর্ম। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা ইন্টারোগেটিভ টাইপ কোশ্চেনও করতে পারি। এগুলো আমি জাস্ট এক নজরে বোঝার জন্য, যে এগুলো যারা বিগিনার জানে তাদের জন্য, যে ডিড সি গিভ ইউ মি মেসেজ, ডিড ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস ইয়েস্টারডে। দেখো ডিড দিয়ে কোশ্চেন করেছি, এটা ভাবে ফার্স্ট ফর্ম। হি ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, ভাবে ফার্স্ট ফর্ম। আচ্ছা দেখো, রানা টটা কোন দ্য ব্যাটল, সেকেন্ড ফর্ম। Indira Gandhi died in 1984, second form. My brother bought a new car, second form. She met him yesterday, second form. When he called me rascal, I hate him. একটা বাক্য দেখো, when he called him rascal, সে যখন আমাকে রাস্কেল বলেছিল না, I hate him, আমি তাকে মেরেছি। সিম্পল পাস্ট, সিম্পল, আমাকে বলেছে আমি সাথে সাথে মেরেছি। ওই গল্পটা করেছিলাম না, যে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট, একটা অ্যাকশন শেষ, নেক্সট অ্যাকশন স্টার্ট। দেখো তাই অ্যাকশনটা এরকম হয়েছে। কীরকম হয়েছে অ্যাকশনটা, কল মি রাস্কেল বলেছে আর আমি তাকে কী করেছি, হিট করেছি, আই হিট হিম। হোয়েন আই ওপেন, দেখো এরকম এত সেন্টেন্স কি আমরা এই সেন্টেন্সগুলোকে বোঝার জন্য কিন্তু এখানে রাইট করেছি। এখানে দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, নো অ্যাকশন। I never come, but I never comes on time. She always comes late. He completes his homework in the morning. A child likes sweets. I have a car, but I think he is honest. কোনো অ্যাকশন নেই, স্টেট অফ বিং, কেবল স্টেট অফ বিং, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব কেবলমাত্র, ঠিক। এই গল্পটি করে আমি আপনাদের কাছে তুলে ধরেছি এবং আমি এটাই বোঝাতে চাই, যে কোনো টেন্সে যে কোনোভাবে বোঝার চেষ্টা করো না কেন, অর্থ বুঝে নাও, সিচুয়েশনকে খেয়াল করো, সিচুয়েশনের মধ্যে ইংলিশ টার্মকে এন্টার করো। এবার সিচুয়েশন না বুঝে যদি সেই আমি যার ওয়া যার এগুলো বুঝে নিয়ে বসে থাকো, লাগাতে গিয়ে কিন্তু বারবার প্রবলেম হবে। আর এর লাস্ট আমি এটাই বলতে চাই, টেন্সের ভিডিও প্রচুর চ্যানেলে পাবে, কিন্তু টেন্সের বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করো, যে বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, এই যে 3টে কাল, এই 3টে কালকে কেন আমরা ভালো করে বুঝে উঠতে পারি না। বুঝছি মনে হচ্ছে প্রেজেন্ট টেন্স, লিখবো কি পাস্ট টেন্সে, না আমি আগেই পেছনের দিকেই বলে দিয়েছি শুরুতে, যে ওর ভেতরে একটা সেন্স লুকিয়ে থাকে, যে সেন্সগুলো কিন্তু যদি ভার্বের ফর্ম চেঞ্জ করে দাও, ওর সেন্স কিন্তু বদলে যায়। ওকে গাইজ, ওর মধ্যে ওটা দেখাবো না, কিন্তু বাট ওর মধ্যে একটা বিশাল বড় সেন্স লুকিয়ে থাকে, যে সেন্সটিকে যদি খেয়াল না করো তাহলে অর্থের পরিবর্তনের সাথে সাথে বাক্যটা পুরো ভুল হয়ে যাবে। এগেন আমি লাস্ট রিপিট করে দিই, প্রত্যেকটা টেন্সের উপরে আমরা গল্প করলাম, গল্প করে বোঝার চেষ্টা করেছি। এর মধ্যে আমি এরকম কোনো সিকোয়েন্স করে পড়াইনি, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো সব বই থেকে তোমরা সবাই এর নিয়মগুলো দেখে নিয়েছো। আমি শুধু কেবলমাত্র গল্প করে বোঝানোর চেষ্টা করেছি এগুলোর ব্যবহার কিভাবে হয়। বর্তমানের কথা বলছি, কেবলমাত্র বর্তমানে, তাই বর্তমানে যদি আমি অ্যাকশন দেখাচ্ছি কন্টিনিউয়াস, যেমন আমি কথা বলছি, ঠিক
আই এম টকিং উইথ ইউ, আমি তোমাদের সাথে কথা বলছি। আই এম টকিং উইথ ইউ, আমি তোমাদের সাথে কথা বলছি বর্তমানে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস কাজ চলছে। আমি 30 মিনিট ধরে কথা বলছি। আই হ্যাভ বিন টকিং উইথ ইউ ফর 30 মিনিটস। দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, আবার এটা 30 মিনিট ধরে কথা বলছি। আমি হ্যাভ বিন লাগিয়েছি, যারা নিয়ম পড়ে নিয়েছে বা জানে তারা লাগাবে, এবার লাগাবে তোমরা ওই রকম করে, ঠিক আছে? নিয়মগুলোকে নিয়েছি, টেনে লাগিয়ে দিই। এবার যদি বলি আমার কথা বলা হয়েছে, তাহলে কি বলবো? আই হ্যাভ টকড উইথ ইউ, জাস্ট নাও তোমাদের সাথে আমার কথা বলা হয়ে গেল। আচ্ছা, যদি বলি আমি কথা বলিতেছি, আই এম টকিং, আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, আই হ্যাভ বিন টকিং, আই হ্যাভ টকড, আর আমি কথা বলি, আই টক। তাহলে বিষয়গুলো কি হলো? একটা স্টেট অফ বিং, একটা ব্যাপার, আর একটা পজিশন বলে দিই। যেমন আমি আগেই বলেছি যে আই হ্যাভ এ মার্কার পেন বা রেড মার্কার পেন, এটা আমার প্রেজেন্টের, তাই আমি হ্যাভ লাগিয়ে বললাম। ওর আছে সি হ্যাজ, ওকে। তাহলে আমি স্টেট অফ বিং বলেছি, পজিশনও বলেছি, অ্যাকশনও বলেছি। যেমন আই এম রাইটিং, আমি লিখছি, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাকশন। আচ্ছা, এগুলো বর্তমানে হয়েছে। ঠিক এই বিষয়গুলো যখন কেউ একদিন পর আমি বলি কিংবা কেউ বলে, জানিস তো, আমি বলবো জানিস তো গতকাল আমি বলেছিলাম, ইয়েস্টারডে আই টকড, গতকাল আমি লিখতেছিলাম, তাহলে কি বলবো? কি বলবো আমি? আই ওয়াজ রাইটিং ইয়েস্টারডে। আমি গতকাল লিখেছি, এখন ঘটনা হচ্ছে এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে বলতে পারি আই হ্যাভ রিটেন। এখন ঘটনা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে দুটো দুটো করে বাক্য বললে বেশি ভালো লাগে। যেমন তুমি আসার আগে আমি লিখেছিলাম, ঠিক আছে, আমি লিখে নিয়েছিলাম। আই হ্যাভ, কি বলবো? আই হ্যাভ রিটেন সামথিং, আই হ্যাভ রিটেন সামথিং বিফোর ইউ কেম, ওটা ওই রকম হয়ে গেল। আর আমি যদি বলি আমি লিখতেই ছিলাম অনেকক্ষণ ধরে গতকাল, ইয়েস্টারডে আই হ্যাড বিন রিডিং বিফোর ইউ কেম, তুমি আসার আগে অনেকক্ষণ ধরে লিখতেছিলাম। এখন যারা নিয়মগুলো জানে তারা নিয়ম লাগাবে, কিন্তু সেন্সগুলো বোঝার চেষ্টা করবে। সিম্পল ফিউচারে কীরকম? আমি খেলবো, আই উইল প্লে, আমি খেলতে থাকবো, আই উইল বি প্লেইং। উইলের পর একটা ভার্বের কি বি ভার্বের প্রথম ফর্ম দিতে হবে আমাদেরকে, কারণ উইলটা একটা মোডাল, তার সাথে কি দিয়েছি? প্লের সাথে আইএনজি লাগিয়েছি কন্টিনিউয়াস দেখানোর জন্য। উইল দেখাচ্ছে ভবিষ্যৎ, প্লেইং দেখাচ্ছে চলছে, এমন ভবিষ্যতে চলতে থাকবে। আর যদি পারফেক্ট করি, আই উইল হ্যাভ প্লেইড টুমরো ইন দ্য মর্নিং। এবার ওইটাকে যদি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যাপারটা কম, আই উইল হ্যাভ বিন প্লেইং টুমরো ইন দ্য মর্নিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খেলতে থাকবো। এগুলো কিন্তু আমরা এতক্ষণ চর্চা করে দেখার চেষ্টা করেছি গাইস। এর মধ্যে কিছু রুলস রেগুলেশন যেগুলো আছে বই থেকে তোমরা সমস্ত নিয়ম পড়ে নিও। আমি বিষয়টাকে শুধু কেবলমাত্র বোঝানোর চেষ্টা করেছি। অ্যাট লাস্ট আরেকবার বলবো, আমি বর্তমান কালকে বুঝে নাও, বর্তমানে তোমার কাছে যা যা আছে আর যা যা করছো, ওকে, এটা বর্তমানে। বর্তমানে যা যা আছে, যা যা করছো, ওগুলো ওকে। আর কিছু সামথিং ম্যাটার আছে যেগুলো হচ্ছে কি, যে আমরা বুঝবো কি করে যে অতীতকাল, যেটা আমরা বর্তমান থেকে পিছিয়ে কথা বলবো সেগুলো অতীতের উপরে বুঝবো, আর বাচ্চাদেরকেও বোঝাবো। বাড়িতে সচরাচর বাচ্চাদেরকে বর্তমান, অতীত আর ভবিষ্যৎ নিয়ে আপনারা কথা বলবেন, তাতে ওদের ব্যাস অনেক বেশি মজবুত হবে, যা আপনাদের হাতে। শিক্ষকরা শিক্ষকদের কাজ করবে, আপনারা বেসিক্যালি বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল নিয়ে বাচ্চাদেরকে অনেক অনেক করে বোঝানোর চেষ্টা করুন, তাতে ওদের বেশ মজবুত হবে। এরপরে যখন ওরা যেমন দেখে নেবে, ওয়াচ দেখে নেবে, উইলসেল দেখে নেবে, ওরা খুব লাগাতে পারবে। ওরা কোনো সময় বলবে না যে আমি পড়িতেছি, আই রিডিং বলবে না। ও জেনে যাবে আমার কাজ চলছে তো আমাকে এম লাগাতেই হবে। সে পড়ছে, হি রিডস, রিডিং করবে না, সে কী বলবে? হি ইজ রিডিং। আমি পড়বো, আই রিড বলবে না, আই উইল রিড, আমি পড়বো। তখন সে যে কাজটা হয়নি সে অলরেডি উইল লাগাবে, যে কাজটা করবে বলে ভাবছে সেটাও উইল লাগাবে, কিন্তু যে কাজটা করে নিয়েছে সে অলরেডি সিম্পল পাস্টে করে ফেলবে। আর যে কাজটা সে প্রেজেন্টে করছে সে কী করবে? আইএনজি লাগিয়ে ইজ এর সাথে কিন্তু বাক্যটিকে
বানাতে সে খুব ভালোভাবে পারবে। আগে তাকে উদ্ধার করো। এই জানিস তো, গতকাল না তাদের বাড়ির যে গরুগুলো না, ওখানে মানে যেটাকে বলা হয় গরু তার বেড়ায় না, মানে গরু চড়ছিল আর কি, ঠিক আছে? তাহলে কি বলবো, দ্য কাউজ ওয়ার গ্রেজিং ইন দ্য ফিল্ড। আমি ওয়ার কেন লাগালাম না, কাউস অনেকগুলো গরু ছিল আর অতীতের জন্য কিন্তু আমি ওয়ার লাগিয়েছি, না হলে কিন্তু কী করতাম, আর করতাম। ওকে, ঠিক এইরকম প্রেজেন্ট কন্টিনিউয়াসকে কীরকম পাস্ট কন্টিনিউয়াসে করা যায়, এগুলো একটা সেন্টেন্স তৈরি করে স্টুডেন্টদেরকে, যেমন দ্য কাউস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, তাকে ওখানে কী করবে, আর কে কেটে ওখানে ওয়ার করে তাকে বুঝিয়ে দেবে যে এটা বর্তমানকালে চড়ছিল আর এটা অতীতকালে চড়ছে, এমনটা। ওকে, ঠিক এইরকম প্রতিটা সেন্টেন্স সেখানে দ্য প্লেয়ার্স আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, দ্য প্লেয়ার্স ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে করতে পারি। ঠিক সিম্পল পাস্টে আমি যদি বলি আই প্লেড ইয়েস্টারডে, তাহলে আমাকে যদি কেউ কোশ্চেন করে যে তুমি গতকাল খেলেছিলে, ডিড ইউ প্লে ইয়েস্টারডে? আই এইট ফুড ইয়েস্টারডে, তাহলে ডিড ইউ ইট ফুড ইয়েস্টারডে? তাহলে এগুলো কীরকম হচ্ছে, ডিড দিয়ে কোশ্চেন করলে ভার্বের প্রথম ফর্ম থাকছে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার দিয়ে প্রশ্ন করলে কিন্তু কী হয়ে যাচ্ছে, এটাও প্রশ্নবোধক বাক্য হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা গাইজ, একটা জিনিস দেখো তো, আমি একটা বাক্য বললাম যে মনে করো সে অনেক টাকা তার হবে 2 বছরের মধ্যে, তাহলে আমি বলতে পারি যে হি উইল হ্যাভ মাচ মানি বা লটস অফ মানি আফটার 2 ইয়ার্স। আমারটা বলতে পারি আই উইল হ্যাভ বিল্ডিং আফটার 2 ইয়ার্স, 3 ইয়ার্স, বা আই উইল হ্যাভ এ কার আফটার 1 ইয়ার্স। কখন এরকম ফিউচার পারফেক্ট মানে বলবো আমি ফিউচারের, এটা ফিউচারের কিন্তু পজিশনে বলছি, কিন্তু ফিউচারের পজিশনে মানে আমার একটা গাড়ি হবে, আমার একটা বাড়ি হবে, তার একটা কিছু হবে। প্রত্যেকটা টেন্সের এই গল্পগুলো আমি আপনাদের কাছে করেছি। ঠিক এই গল্পগুলোর পেছনে একটা বিষয় লুকিয়ে আছে কি, আমরা বুঝে উঠতে পারি না কখন হ্যাভ, যেমন আই হ্যাভ এ পেন, আই উইল হ্যাভ এ পেন, আই উইল বি আ ডক্টর আর আই অ্যাম এ ডক্টর, মানে আমি ডক্টর হব আর আমি এখন হই, আর আই ওয়াজ আ ডক্টর, সি ওয়াজ এ ডক্টর, সি ওয়াজ এ টিচার, সি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, ইটিসি। কিন্তু ঠিক এই প্রশ্নগুলোর মাঝখানে আরও অনেক কিছু বিষয় আছে, ভালো করে খেয়াল করো তো। সে আমাকে মনে করো সে ডোর ওপেন করার পর সে কী করলো, আলমারিটি বন্ধ করলো। আচ্ছা, সে আলমারিটি বন্ধ করলো ডোর ওপেন করার পর না আলমারিটি আগে? তাহলে ডোর ওপেন করার পর সে আলমারি বন্ধ করলো, তাহলে ডোরটাকে সে ওপেন করেছিল সিম্পল পাস্টে, তাহলে কী করবো, হি ওপেন দ্য ডোর। তারপরে কী করবো, সাথে সাথে যদি কী করেছে, আলমারিটি খুলেছে, তাহলে কী করবো, দেন আফটার দেন হি ওপেন দ্য আলমারি, তাহলে খুলেছে দরজা, আলমারিও খুলেছে, দুটো জিনিস কিন্তু সাথে সাথে। আমি যদি বলি সে যখন সে ঘুমিয়েছিল আমি খেলেছিলাম, তাহলে আমি স্লেপ্ট, দেন আই প্লেড চেস, মানে কি সে ঘুমানোর সাথে সাথে আমি কিন্তু চেস খেলেছি। এগুলো একটা সেন্টেন্সের শেষ মুহূর্তেই শুরু। আচ্ছা, একটা ভালো করে খেয়াল করে দেখো, ঠিক এই রকম ধরনের যে টেন্সের গল্পগুলো আমরা তো মানে গল্প করে বোঝার চেষ্টা করেছি। তাহলে আমি যদি বর্তমানে হই একজন ছাত্র, তো আই এম এ স্টুডেন্ট বলবো নাকি আই ওয়াজ এ স্টুডেন্ট, এটা এতক্ষণ তোমরা সবাই বুঝতে পেরেছো আই থিঙ্ক। আর একটা জিনিস দেখো, মনে করো যে মিতা গতকাল মনে করো 2 ঘন্টা ধরে টিভি দেখেছে। এবার মিতা গতকাল টিভি দেখেছিল আর মিতা 2 ঘন্টা ধরে টিভি দেখেছিল। আচ্ছা, খেয়াল করো তো এইটা কোন টেন্সে করবে, পাস্ট কন্টিনিউয়াসে করবে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করবে? এতক্ষণ তো গল্প করেছি, মিতা টিভি দেখিতেছিল আর মিতা ওয়াজ কী করবে, ওয়াচিং টিভি ইয়েস্টারডে। আর মিতা 2 ঘন্টা ধরে টিভি দেখিতেছিল, তাহলে কী করবে, মিতা হ্যাড বিন ওয়াচিং টিভি ইয়েস্টারডে ফর 2 আওয়ার্স। কী করে বুঝলে, ওখানে সময়ের একটা ডিউরেশন আমাদেরকে দেখাতে হবে, আর সেটা 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে গতিতে করছিল, তা বোঝানোর জন্য কিন্তু আমরা কী করব, তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দেখানোর চেষ্টা করব। এরকম প্রচুর বাক্য, আই হ্যাভ ওয়ার্কড ইন দ্য কলেজ, এর আগে সেন্টেন্স আমি বলেছিলাম আই হ্যাভ ওয়ার্কড ইন দ্য কলেজ ফর 5 ইয়ার্স, ফর 10 ইয়ার্স, মানে
মানে এখনো পর্যন্ত কিন্তু আমি কাজ করে চলছি, মানে কাজ করেছি, আগে করতেও পারি, নাও করতে পারি। ঠিক এইরকম আবার একটা বাক্য বলো, ধরো আই হ্যাভ টকড উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলেছি, আরে তারপরের দিন আমি বলতেও পারি, নাও বলতে পারি। উই হ্যাভ নোন ইচ আদার, আমরা ফর 5 ইয়ার্স, আমরা 5 বছর ধরে এক দুজনকে চিনি, জানি, ইটিসি। আই আই হ্যাভ বট আ নিউ কার, আমি একটা গাড়ি কিনেছি, এর মানে বর্তমানে কিনেছি। ঠিক আছে, এগুলো কিন্তু ওই ভার্বসগুলো দেখিয়ে দিচ্ছে কোনটা বর্তমানকালে, কোনটা অতীতকালে, কোনটা অনেকক্ষণ ধরে চলছিল, আর কোনটা মানে প্রেজেন্টেই চলছিল। এইগুলোর ফিলিংস দেখানোর জন্য গাইজ কিন্তু আমাদেরকে এত কিছু করতে হচ্ছে। ঠিক আছে, তাই আমাদেরকে এই অ্যামিচারের ব্যাপারগুলো, ওয়াচওয়ারের ব্যাপারগুলো, উইল সেলের ব্যাপারগুলো, ভার্বের 1 2 3 ফর্ম, এই কয়েকটা জিনিস আমাদের জানতে হবেই। এই জিনিস কয়েকটা না জেনে কিন্তু আমরা সেন্টেন্সগুলোকে ঠিক ঠিক করে আমরা কাল নির্দিষ্ট করে লিখতেই পারবো না। তাই ইংলিশ গ্রামারের এই রুলসগুলো আমাদেরকে জানা খুবই প্রয়োজন। আদারওয়াইজ না হলে তো এরকম প্রতিটা শব্দের একটা 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 করে আলাদা আলাদা ইংরেজি হতো, তারা তো অনেক মুশকিল হয়ে যেত। তো এই কয়েকটা জিনিস জেনে নিয়ে আর বিষয়গুলোকে বুঝে নিয়ে আমরা কিন্তু ইংলিশটাকে ভালো করে বুঝতে হয়তো পারতে থাকবো, যদি প্র্যাকটিস করতে থাকি এভরিডে। তো এগুলো প্র্যাকটিস করতে থাকুন। আর টেন্সের নিয়মগুলো বই থেকে আপনারা লিখে নিয়েছেন, জানেন, দেখে নিয়েছেন। আমি চেষ্টা করেছি প্রেজেন্টের, পাস্টের, ভবিষ্যতের কিছু কথা কীরকম আমরা কোন কোন টেন্সের দ্বারা কেমনভাবে উল্লেখ করব। ওকে গাইস, আর আপনারা সহজ করে বোঝানো, কোনো তি তা ছে ছ্যান করিতেছিল এরকম করে কোনো রকম বোঝানোর চেষ্টা করিনি। সাধারণভাবে বোঝানোর চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে বোঝা উচিত আর কিভাবে ব্যাপারগুলোকে প্র্যাকটিক্যালি বুঝে নেওয়া উচিত। মনে করো যে একটা বাচ্চা, একটা ছোট্ট শিশু, তাকে আমরা বইয়ের মধ্যে প্রবেশ করালে কিন্তু সে বুঝতে পারবে না। সে জানে আই মানে আমি, ইট মানে খাই, খায় খাও, আমি খাই আই ইট, সে খায় হি ইটস, তুমি খাও ইউ ইট। তাহলে খাই, খায়, খাও, এই তিনটের কিন্তু খাই, খাও, খায়ের কিন্তু আলাদা আলাদা করে কিন্তু কোনো ইংলিশ নেই। ঠিক আছে, তাহলে সে বাচ্চা কিন্তু বুঝবে কী করে যে আই ইট আমি খাই, তাহলে ইউ ইটিং এরকম কিছু করে দেবো নাকি? তাহলে সে বুঝবে কী করে? তাকে এই জিনিসটা বুঝিয়ে দিতে হবে যে সবগুলো একই জিনিস, খালি তোমাকে সাবজেক্টের পরে ভার্বের এই জিনিসটা লাগাতে হবে। নাহলে সে কিন্তু এক্ষুনি তাকে তুমি যে ভাষাতে বোঝাবে সে ওই ভাষা চেঞ্জ করে কিছু অন্যরকম করে যদি তার মা বলে, সে বলবে এরকম তো আমাকে আমার বাপি বলেনি, তখন সে কিন্তু বুঝতেই পারবে না। এই কারণে খুব কনসেপ্ট তাকে এটা দাও যে ও খাচ্ছে, খাইতেছে, খেতে চলেছে, ছেড়ে দাও, ডাজেন্ট ম্যাটার। ওকে তার ভাষাতে, আপনার ভাষাতে তাকে এটাই বুঝিয়ে দাও যে তোমার যদি কোনো অ্যাকশন চলছে তো ওটাকে বর্তমানে যদি চলছে, বর্তমানের চলমান কালভাবে তুমি বুঝে নাও, মানে বর্তমানে তোমার কাজ চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সে কন্টিনিউয়াস তো বোঝে না, তাকে বলে দাও যে তুমি যে আই ইট লিখেছো ওটাকে ইট না করে ইটিং করবে যখন তুমি ঠিক এই রকম ধরনের কিছু করবে। সে যখন খেলবে তাকে কিচ্ছু না বলে তুমি তাকে বলো তুমি কি করছো ইংলিশে বলো তো, তাকে এটা বলবে না, বলো তো আমি এখন খেলিতেছি, এরকম না বলে তাকে বলো তুমি কি করছো ইংরেজিতে বলো। সে বলবে আমি খেলি, আই প্লে। না 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 না, তুমি কি করছো সেটা বলো এখন। না আমি তো খেলছি, এটা তো এখন। সে যতই ছোটো হোক না কেন, মানে 3 4 5 6, যে আমি তাহলে আমার খেলার তো কাজ চলছে এখন, তাহলে আমি আই প্লেইং বলবো না? আই প্লেইং বললে তো কাল বোঝা যাচ্ছে না, আমাকে তাহলে বলতে হবে আই অ্যাম প্লেইং। তো গাইস বাচ্চাকে এটা বলবে না তুমি বলো তো তুমি আমি এখন খাইতেছি, এরকম না বলে সে যখন খাচ্ছে তাকে বলবে তুমি কি করছো। সে বলবে যে সে কিছু বলবে না, সে বাংলায় বলবে আমি এখন খাচ্ছি। তাকে হট করে বলবে যে তুমি বলো তো আমি এখন খাইতেছি ইংলিশ কি। তাকে এটা না বলে তাকে বলো তুমি কি করছো ইংলিশে বলো। সে তখন বলবে আমাকে তো বলেছিল যে কাজটা চলতে থাকে আমি ইট না বলে ইটিং বলবো, প্লে না বলে প্লেইং বলবো, স্লিপ না বলে স্লিপিং বলবো, সুইম না বলে সুইমিং বলবো, হেল্প না বলে হেল্পিং বলবো।
তাহলে কাম না বলে কামিং বলবো, তাহলে আমার তো বলা উচিত আই ইটিং, কিন্তু না, আই ইটিং তো বললে হচ্ছে না, আমাকে বলতে হবে বর্তমান কাল দেখানোর জন্য ও হো 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 হো, আমাকে তো এম লাগাতে হবে, আই অ্যাম ইটিং। এতটা করেই ওদেরকে শেখাও। আচ্ছা বলো তো, ওকে দেখিয়ে দাও, ওর বাবা হয়তো টিভি দেখছে, তো ও জানে যে বাবা টিভি দেখছে, বলো তো বাবা কি করছে দেখে বলো। এবার ও বাবার দিকে তাকাবে, ওকে বাক্য না বলে এইরকম বলো, প্র্যাকটিক্যালি বলো তোমার মা কি করছে বলো। ওর বাংলাটা ওকে বলতে দাও। আমরা যদি বলি আমাদের ভাষা আলাদা, ওরা বোঝে আর একরকম। তো ও তখন দেখবে তার মা খেলিতেছে, পড়িতেছে, রান্না করিতেছে, করছে, যেমন খুশি ও বুঝে নেবে। বুঝে নেওয়ার পর ওর কনসেপ্ট হয়ে গেছে কিন্তু, যে এখন তো কাজটা মা করছে, তাহলে আমি তো হয়তো ও জানে না কুক মানে রান্না করা, ওকে বলে দাও কুক, কুকড কুকড, কুকিং কুকস। এবার তখন ও বুঝে যাবে কি, যে মা রান্না করছে, মাদার কুকিং। না না না, বর্তমান কাল দেখানোর জন্য আমাকে তো একটা লাগাতে হবে কিছু। হ্যাঁ, ইজ আর এম আর আর বলেছিলাম, হ্যাঁ ইজ, মাদার ইজ কুকিং। ওকে ওর ভাষা বলতে দাও, ওকে লাগাতে দাও, ওকে ওর ভুলটা ধরাও ওর তরফ থেকে জেনে, নাকি আমরা সবটা বলবো। বলো তো বাবা এখন টিভি দেখছে, ইংলিশ কি, ওকে এরকম না বলে বলো তোমার বাবা কী করছে দেখো তো, বাবা তো এখন টিভি দেখছে। আচ্ছা তোমার বাবা টিভি দেখা শেষ হয়নি? না না। কী করছে? না টিভি দেখছে। তো ইংলিশ করো না, ওয়াচ মানে দেখা, আর ফাদার, তাহলে আমি কী বলবো, ফাদার ওয়াচ, বাবা দেখে টিভি, ফাদার ওয়াচ টিভি, বাবা টিভি দেখে। সে কিন্তু দেখো, সে হয়তো ভাবছে বাবা টিভি দেখে, আর বাবা সে এরকম বুঝে নিয়েছে বাবা টিভি দেখে। তো আমি কীরকম বলবো, তো ঠিক আছে ফাদার ওয়াচ টিভি, বাবা টিভি দেখে। না না, বাবা টিভি দেখে না, বাবা দেখছে, এখন দেখেছে, বসে বসে দেখছে। তাহলে আমি কি বলবো, ফাদার ওয়াচিং টিভি, ফাদার ওয়াচিং টিভি। কিন্তু তাকে বলো না তুমি কাল দেখাওনি, কখন দেখছে, ওয়াচ না অ্যামিচার, কোনটা লাগাবে? ও বর্তমান কাল দেখানোর জন্য ফাদার ইজ ওয়াচিং। মানে তাকে বলতে দাও তার ভাষা, তাকে বুঝতে দাও তার ভাষাতে, তাকে বোঝার পর তাকে এই বিষয়টাকে বলো। যদি কোনো ছোট ছেলে বা ছোট বাচ্চা, ছোট ছেলে মেয়ে ইটিসি, সে যদি এই বিষয়টাকে ধরতে পেরেছে, সে কিন্তু খুব সহজে সেন্টেন্স তৈরি করতে পারবে। তাকে দেখবে দুটো দেখিয়ে দাও, সে দেখবে 50টা লিখে দেখাতে পারবে, কারণ সে বুঝে গেছে ইজ এম আর কীভাবে লাগাতে হয়। কিন্তু আমরা যদি আমাদের ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করি বারবার, সে কিন্তু বারবার ভুল করবে। তুমি তাকে বলো, বলো তো স্যার কথা বলিতেছে, সে বলবে স্যার কথা বলিতেছে, টিচার ইজ কি বলবো, টকিং, টিচার ইজ টকিং, কথা বলিতেছে, না এরকম কিছু না। তুমি তাকেই বলো, দেখো তো তোমার স্যার কি করছে, না স্যার তো মাকে কিছু জিজ্ঞাসাবাদ করছে। আচ্ছা আচ্ছা, সে নিজে নিজেই ভাবুক, সে বাংলা ভাষাতে সে জিজ্ঞাসা করিতেছেন, যেমন খুশি সে মনে মনে ভেবে নিয়েছে। সে ভেবে নেওয়ার পর ওকেই জিজ্ঞেস করো, তাহলে তোমার স্যার কি কিছু, কী রে স্যার কোথায়, স্যার তো কথা বলছে। স্যার কথা বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার কী করছে, না স্যার তো লিখছে। আচ্ছা তুমি দেখেছো? হ্যাঁ স্যার তো এই তো। এবার সে বলতে পারে, ভাষার তো অনেক বিকৃতি, স্যার তো লেখেটি, লিখছে, লিখিতেছেন, যেমন খুশি ভাবছে ভাবো। এবার বলো, আচ্ছা আচ্ছা লেখা ইংরেজি জানো? হ্যাঁ রাইট, তাহলে স্যার টিচার রাইট হবে? না না না, লেখছে, সে যেমন খুশি ভাববে মনে মনে, টিচার রাইটিং আর নট, না না না, টিচার রাইটিং হবে না তো, টিচার ইজ রাইটিং, কারণ আমাকে বর্তমান কাল দেখাতে হবে, তাকেই বুঝতে দাও। ওকে গাইজ, আমি গল্প করে ছোটদের মতন হয়ে ছোটদের মতন করে বোঝানোর চেষ্টা করেছি, যাতে আমি দেখতে পাই পরের কমেন্টগুলোতে ছোট ছেলেরা কি করে সেন্টেন্সকে বোঝার চেষ্টা করেছে। আর এই বেশি করে ওদেরকে প্র্যাকটিস করাও, নিজের কথা নিজেকে ওকে বুঝতে দাও, আর ওকেই বলো তুমি কি বোঝো আগে বলো। ওকে বলো যে বলো তো তোমার দাদা কি করছে, না দাদা তো ছবি আঁকছে। ওকেই বলতে দাও, ওই বাক্যটি পুরোটা ওকে বলতে দাও, দিয়ে ওর কাছ থেকে শোনো। তখন ও বলবে যে দাদা তো ছবি আঁকছে, ও ভালো কথা, কেন তোমার দাদা বসে নেই? না না, ছবি তো আঁকছে, আমি দেখলাম ড্রয়িং করছে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা, এর ইংরেজি কী হবে? না দাদা ছবি আঁকে, দাদা ছবি আঁকে। সে মনে মনে ভাবছে হয়তো ওই আঁকার কাজটাকে, দাদা ছবি আঁকে।
আঁকিতেছে, যেমন খুশি ভাবছে ভাবতে দাও। সে যদি ওই সিচুয়েশনটাকে বলতে পেরেছে, ওর বোঝা ঠিক। সে মনে মনে ভাবছে দাদা তো ছবি আঁকে, সে এটাই বলতে চাই ওই কথাটিকে যে দাদা ছবি আঁকছে, হয়তো বাংলা বুঝেছে ভুল, দাদা ছবি আঁকে তো এরকম। তো তার মিনিং সে যদি বলতে পারে মাই এল্ডার ব্রাদার ইজ ড্রয়িং ইটিসি, এর মিনিং তার সেন্স ঠিক খুলেছে গাইজ। ওকে, তাকে তার মতন করে বুঝে নিতে দাও। আর যদি সে ওই সিচুয়েশনটিকে কারেক্ট করে বলতে পেরেছে, এর মিনিং সে বুঝতে পেরেছে সিচুয়েশনে কোথায় ইজ আমার ওয়াচওয়্যার লাগাতে হবে। আমি বোঝাতে চেষ্টা করেছি, আমি আমার বেস্ট পারফরমেন্স আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আর আমি জানি না আপনারা কতটুকু ব্যাপারটা ধরতে পেরেছেন। ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে বেশি করে বলছি, ওদেরকে নিজেদেরকে বলতে দাও। ওরা যদি নিজেরা বলতে গিয়ে ভুল করে, সেটা অনেক অনেক বেশি বেটার। বারবার ওকে বোঝানোর চেষ্টা করো না, ওর কথাগুলো শুনে ওই কথাগুলোকে বোঝাও। নিজের মতন করে বোঝাতে গেলে কিন্তু ও তোমার ভাষা বুঝতে পারতেও পারে, নাও পারে। ওকে একটা জিনিস বলো, বলো তো আমি সকালে ঘুম থেকে উঠে 5 কিলোমিটার দৌড়ে আসি। তো বলার পর ওকে জিজ্ঞেস করো যে এর মানে কি। ও বলতে পারবে না, কিন্তু হয়তো বলতে পারবে। বা অনেকে যারা চালাক ছেলে মেয়ে আছে, মানে আমি প্রতিদিন সকালে উঠে 5 কিলোমিটার দৌড়াই। ও আচ্ছা, ভালো কথা। তো এর দ্বারা কী বলতে চাও? না, এটা আমার একটা অভ্যাস, আমার রুটিন, আমি এরকম করি, আমি প্রতিদিন পড়ি, আমি প্রতিদিন জল খাই, আমার মাকে আমি ভীষণ সম্মান করি, বাবাকেও খুব ভালোবাসি, বড়োদেরকেও ভালোবাসি, ছোটোদেরকেও শ্রদ্ধা করি, সম্মান করি, আদর করি। তাকে বলতে দাও। তাকে বলার পর তাকে জিজ্ঞেস করো এর মধ্যে কোনো একটা কাজ এখন করে দেখাও তো, দেখবে আমি আমি এক্ষুনি দৌড়ে এসে দেখাবো। হ্যাঁ, দৌড়ে এসে দেখাবো। তো ও দৌড়তে গেল। তো ওকে বলো কী করে এলে এক্ষুনি? আমি এক্ষুনি দৌড়ে এলাম। তাকে বুঝতে দাও যে কোনটা কাজের কথা বলছো, কোনটা কাজ করে দেখাচ্ছ, আর কোনটা প্রেজেন্টে চলছে। ওকে বলো আচ্ছা তুমি একটা কিছু করে করো আর আমাকে বলো তো। আর দেখবে আমি খুব ভালো ছবি আঁকতে পারি, তো আঁকো। দেখবে আমি একটা বাড়ি আঁকছি। ওহ বাহ, খুব ভালো আঁকছো তো। তো তুমি কি করছো এখন? না, আমি এখন ছবি আঁকছি, দেখতে পাচ্ছ না? আমি এখন লিখছি ইংরেজি, দেখতে পাচ্ছ না? আমি এখন বাংলা লিখছি, দেখতে পাচ্ছ না? ওকেই বলতে দাও তাহলে তুমি কিছু করছো এখন? হ্যাঁ, আমি তো করছি। তাহলে আই অ্যাম ড্রয়িং আ হাউস, আই এম ড্রয়িং আ কার, আই এম ড্রয়িং আ ট্রি, আই এম ড্রয়িং অ্যান আপেল। ওকে বলতে দাও, ওকে বোঝাও। যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য ভার্বের সাথে, এবার ভার্ব ওরা তো বোঝে না, কিন্তু ওরা এটা জানে ইট মানে খাও, গো মানে যাও, কাম মানে আসা, রাইট মানে লেখা, রিড মানে পড়া। ওদেরকে ওদের মতো বুঝতে দাও, ঠিক আছে? ওরা কিন্তু এগুলো জানে। ড্রয়িং মানে আঁকছি, ড্র মানে আঁকা, ঠিক আছে? মানে রিড মানে পড়া, ঠিক আছে? ইট মানে খাওয়া, স্লিপ মানে ঘুমানো, ওয়াচ মানে দেখা, এগুলো কিন্তু বাচ্চারা জানে, খুব জানে। এবার ওদেরকে বলো ব্যাস ওগুলোর সাথে একটা কিছু লাগা। এবার যখন ওই কাজটা চলছে, তুমি যখন বর্তমানে করছো, তখন তুমি অ্যাম, ইজ, আর লাগাও, ব্যাস। তখন ওরা ঠিক ধীরে ধীরে এই কনসেপ্টগুলো ভুল করবে, ঠিক করবে, ভুল করবে, ঠিক করবে। এই ছোট্ট ভুল ঠিক থেকে যখন ওরা কারেকশন করতে শিখে যাবে বেশ কিছু সময়ের পর, দেখবে ওরা এত বেশি বলতে শুরু করেছে আর শিখে গেছে যে ওদের এই শুরুর বিষয়টা ক্লিয়ার যদি হয়ে যায়, ওরা এরপরে বড় বড় সেন্টেন্স বানাতে গিয়ে কোনো দিনও ভুল করবে না। যারা টেন্স ভালো করে কমপ্লিট শিখতে পেরেছে, দেখো এখন কমপ্লিট লেখা নয়, বাট একটা ধারণার কথা বলছি, যদি মোটামুটি একটা ভালো ধারণাও এসে যায় এই ছোট্ট অবস্থায়, ও দেখবে একটু আর ভয় পাবে না। ও নিজে নিজে বুঝে যাবে আমাকে ভার্ব করতে হবে, বাকিতে আমি বাক্য গঠন করতেই পারি, আমি এটা করতে পারি, ওটা করতে পারি, ইটিসি। এগুলো করতে করতে ওর মধ্যে কনফিডেন্স এসে যাবে। আর যে গার্ডিয়ানসরা এই ভিডিওটি দেখছেন, আপনারাও প্র্যাকটিস করুন ঠিক এরকম ছোট্ট ছোট্ট করে। আমি পড়ি, আই রিড, ছেলে পড়ে, মেয়ে পড়ে, হাজব্যান্ড পড়ে, বন্ধু পড়ে, মা পড়ে, বাবা পড়ে, প্রত্যেকটা দিয়ে লিখো। ফের তাদের আগে ইজ, ইজ লাগাও, নিজের ক্ষেত্রে অ্যাম লাগাও, বহু বচন থাকলে দে, উই, ইউ, আর লাগাও। আই অ্যাম রিডিং, ইউ আর রিডিং, হি ইজ রিডিং, সি ইজ রিডিং, they are reading, we are reading, মিতা is reading, সীতা is reading। প্রেজেন্টে বর্তমান কাল বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাম নিজের ক্ষেত্রে,
আর বহু বচনের ক্ষেত্রে ইউ ইউ দে উই। বাকি থার্ড পারসন সিঙ্গুলার বাচ্চারা বুঝবে না, বলবে তাদেরকে অন্য একজনের ক্ষেত্রে, ঠিক আছে। তাদেরকে এটাও বুঝিয়ে দেবে, তারা জানতো তুমি মানে তো তাহলে তো একজন, তাদেরকে বুঝিয়ে দেবে ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, তাই তাদের ক্ষেত্রে আর লাগানো হয়, এক্সেপশনাল। বেশি বোঝানোর চেষ্টা করো না ওইটা। আর বাকি থার্ড পারসন সিঙ্গুলার যারা একজন অন্য ব্যক্তি, তাদের জন্য ইজ লাগাও। কোনোদিনও ওই তিনটেকে অ্যামিজারকে বাদ দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা যাবে না। খুব ভালো করে তারা ভুল করবে। বলতো আমি কথা বলছি, আই টকিং, ও না 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 না, আই এম টকিং, ঠিক আছে। এই বলতো আমি খাচ্ছি, আই ইটিং, না 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 না, আই অ্যাম ইটিং। বলতো মা খাচ্ছে, মাদার ইটিং, না 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 না, মাদার ইজ ইটিং। বর্তমান কালের জন্য ইজ লাগাতে হয়, ওকেই বলতে বলো কেন লাগালে ইজ, না এটা বর্তমান কাল বোঝানোর জন্য। ওহো, আচ্ছা বলো তো দে ইটিং, না 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 ভুল, দে আর ইটিং। কেন লাগিয়েছো, না বর্তমান কালে তাদের কাজটা চলছে, তারা খাচ্ছে, তুমি তো দেখতে পাচ্ছি খাচ্ছে। দে আর প্লেইং, দেখো তারা খেলছে, আর লাগাতে হবে, নাহলে বর্তমান কাল হবেই না। ওরা নিজেরা এই রকম করে যেন বলতে পারে, ওদেরকেই প্রশ্ন করো, ওদের থেকে উত্তর নাও, এরকম স্টুপিড কোশ্চেন ওদের সাথে, ছেলে মেয়েদের সাথে গল্প করো। তো থ্যাংক ইউ ওয়াচিং মাই চ্যানেল।